তো যেটা বলতেছিলাম যে আমরা কখনো দেখা গেছে কোন একটা সিচুয়েশনে, সেটা হইতে পারে একটা বাস স্টপে অথবা একটা ট্রেন স্টেশনে, আমি ওয়েট করতেছি আমার ট্রেনের জন্য, আমার বাসের জন্য। পাশে একটা মানুষ এসে বসছে, মানুষটা খুবই ফ্রেন্ডলি। ওনারও বলছে যে ওনার কাজ কাম নাই, আমারও কাজ কাম নেই, আমরা ওয়েট করতেছি। তো উনি এসে বলতেছে যে ভাই, কি খবর, কোথায় যাচ্ছেন, কেমন আছেন, আচ্ছা কি করেন? ও আপনি এখানে পড়েন, আমিও তো এখানে পড়ি। আপনি নর্থ সাউথে পড়েন, আমিও তো নর্থ সাউথে পড়ি। আচ্ছা আচ্ছা, কোন ইয়ারে আপনি? আচ্ছা, কোন ডিপার্টমেন্ট? এমন টাইপের কথাবার্তা হয়েছে না আমাদের কখনো? এই আমার ইলেকট্রিসিটি আসছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি স্ট্রেট ব্যাক ফ্রম মাই তারাবি প্রেয়ার্স। আচ্ছা, তো হয়েছে তো না? আচ্ছা, এই সিচুয়েশন গুলোতে আমরা কি পাই বলেন তো? মানে কনটেক্সটটা কেমন থাকে? এই মানুষটাকে আমি আগে থেকে চিনি। আগে থেকে চিনি বলতে উনি কি আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের কেউ বলেন তো? ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, উনি কি আমার এফএনএফ এর কেউ? না। ভেরি গুড। আচ্ছা, উনি কি আমার কোনো অফিস কলিগ? ওনার সাথে আমার কোনো অফিসিয়াল কমিউনিকেশন হয়? না, সেটাও হয় না। আচ্ছা, তাহলে কেমন টাইপের একটা ইয়ে, সেটিংটা কেমন? সেটিংটা হচ্ছে একটা ফ্রেন্ডলি কনভারসেশন অথবা একটা আড্ডার মতন, তাই না? যে একটা মানুষ যাকে আমি চিনি না, তো লোকটা আমার জন্য কি, উনি আমার জন্য একজন অপরিচিত মানুষ। অপরিচিত মানুষকে আমরা ইংলিশে বলি স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার মানে অপরিচিত মানুষ। তো একটা অপরিচিত মানুষ যার সাথে আমি একটা ফ্রেন্ডলি কনভারসেশন করতেছি, মানে উনি আমার সাথে বন্ধুত্বপূর্ণ। উনি আমার সাথে কোনো শত্রুতা নাই, ওনার সাথে আমার টাকা পয়সার কোনো দেনা পাওনা নাই, ওনার সাথে আমার কোনো কিছু নিয়ে জমি জমা নিয়ে কোনো বিরোধ নাই। উনি একটা নাইস গাই, আমি একটা নাইস গাই। উনি আমার সাথে কথা বলতে চাচ্ছেন, আমি ওনার সাথে কথা বলতেছি, তাই না? এমন টাইপের কথাবার্তা হয় না আমাদের? আচ্ছা, আইএল স্পিকিং এর যে ফরম্যাটটা, সেটা হচ্ছে এক্স্যাক্টলি এটা। এক্স্যাক্টলি এটা, যে একটা ফ্রেন্ডলি কনভারসেশন হয়, অথবা কনভারসেশন বা একটা আমরা আড্ডা দিই না মানুষের সাথে, তো এটা একটা ফ্রেন্ডলি কনভারসেশন অথবা একটা আড্ডা উইথ আ স্ট্রেঞ্জার। একটাই ইয়া, সেটা হচ্ছে মানুষটা স্ট্রেঞ্জার থাকে। মানুষটা আমার পরিচিত না, উনি আমার অপরিচিত মানুষ। বাট ওনার সাথে আমার যে কনভারসেশন সেটা হবে ফ্রেন্ডলি। আচ্ছা, এখানে আমাকে কিছু জিনিস বলেন। আমি যদি এরকম অপরিচিত লোকের সাথে কথাবার্তা বলি বা আড্ডা দিই, উনাকে আমার কি, মানে খুব ভয় পাওয়ার কিছু আছে? ডু আই নিড টু বি অ্যাফ্রেড অফ দিস পার্সন? ওনাকে কি আমার খুব ভয় পাওয়ার কিছু আছে যে ভাই উনি আমার অফিসের বস, আমি যদি প্রত্যেকটা অ্যান্সার ওনার পছন্দ মতো না দিই তাইলে হচ্ছে আমাকে আমার চাকরি শেষ, আমার প্রমোশন আটকায় যাবে, এমন কিছু আছে না? আমি এগুলো সব অ্যান্সার করে দিচ্ছি আপনাদেরকে। এক নাম্বার, এটা কোনো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি না। যদি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি না থাকে, তাহলে আমরা ক্যাজুয়াল হইতে পারবো না, আমরা ওনার সাথে ইয়ার্কি ঠাট্টা করতে পারবো না। আই ক্যানট বি ক্যাজুয়াল। আমি আমার কথাবার্তায় ক্যাজুয়ালি কথা বলতে পারবো না। ওনার সাথে আমি যা ইচ্ছা তা ইয়ার্কি দুষ্টামি আমি করতে পারবো না। অফিস কলিগ মানে কি, আমার মানে এক্সট্রিমলি, আমার কেয়ারফুল হতে হবে এক নম্বর। আমার হচ্ছে গিয়ে একটা ব্যারিয়ার থাকবে। একটা ব্যারিয়ার থাকবে, একটা বাধা থাকবে ওনার সাথে আমার, তাই না? একটা বাউন্ডারি থাকবে, একটা সীমানা থাকবে, এর বাইরে আমি কথা বলতে পারবো না, উনি কথা বলতে পারবে না। আমরা একটা রেসপেক্টফুল বাউন্ডারি মেনটেন করতে হয় অফিসে। বাট যখন সেটা হয়ে যাচ্ছে একটা ফ্রেন্ডলি কনভারসেশন উইথ আ স্ট্রেঞ্জার, তখন কিন্তু আমার কোনো ভয় পাওয়ার কিছু নাই। ডু আই নিড টু বি অ্যাফ্রেড অফ দিস পার্সন? নো। আমার ওনাকে ভয় পাওয়ার কিছু নেই, উনি একটা স্ট্রেঞ্জার, বাট হি ইজ ফ্রেন্ডলি। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। একজন স্ট্রেঞ্জার কিন্তু উনি ফ্রেন্ডলি। আচ্ছা, তো উনি তো অ্যাটলিস্ট ইয়া না, উনি তো কোনো মানে কঠিন মানুষ না যাকে আমার ইমপ্রেস করতে হবে, যাকে আমার ইয়া বলতে হবে, তাই না? এমন কিছু তো নাই। আচ্ছা, বাট স্ট্রেঞ্জার হইলেও ওনাকে কি আমার একটু রেসপেক্টফুল হতে হবে? যদি উনি স্ট্রেঞ্জার, বাট আমি কি ওনাকে রেসপেক্ট দেখাবো? ইয়েস, থ্যাংক ইউ, ভেরি গুড। হ্যাঁ, আমার ওনাকে রেসপেক্ট দেখাতে হবে অবশ্যই।
তার মানে আমার ম্যানার্স অথবা এটিকেট, এবং খুব আহামরি না যে আমরা বসকে যেমন একেবারে জি স্যার, ও স্যার, ইয়েস স্যার, নো স্যার, স্যার আপনি ছাড়া কিচ্ছু বুঝি না, এমন টাইপের না। আমার বেসিক যে ম্যানার্স থাকে, বেসিক যে এটিকেট থাকে, সেটা আমি অবশ্যই নিড টু বি ফলোড। আমি বেসিক যে রেসপেক্ট দেখাই মানুষকে, বেসিক যে এটিকেট আমি দেখাই, আচার আচরণ আমার মার্জিত, আমি সুন্দর করে কথা বলবো, সুন্দর করে গ্রিটিং করব। তো এই যে এখানের মধ্যে কি কি জিনিস আসবে? ফার্স্ট একটা গ্রিটিং, যে মানুষটাকে আমার গ্রিট করা লাগে। এবং গ্রিটিংটা খুব নর্মাল, অনেকে মনে করে যে ভাই গ্রিটিং হইতে হবে একেবারে পুরা, এটা খুব কমন মিসকনসেপশন আছে। আমি এগুলো একটু পরে লিখতেছি যে সালাম দেওয়া যায় না, খুবই খুবই ভুল কথা। আপনি সালাম দিতে পারেন, আপনি গুড মর্নিং দিয়ে ঢুকতে পারেন, আপনি ইয়া দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ ওনারা বুঝে সবকিছু যে আমরা কেমন মানুষ। এটা এই এই সোসাইটির কালচার কি, আমরা বাংলাদেশে আছি, এখানকার কালচার কি, সেটা সবাই বুঝে। বাট যদি আপনার গ্লোবাল এক্সামিনার পড়ে, সেফ হচ্ছে গুড মর্নিং দিয়ে শুরু করা। যদি আপনার সকালবেলা থাকে, যদি আপনার টাইমে দুপুর থাকে, ওনার সামনে কিন্তু বাংলাদেশ টাইমের একটা ইয়া থাকে, তো আপনি তখন দুপুর হলে গুড আফটারনুন। আমি কি লিখে দিব গ্রিটিং গুলা? গ্রিটিং গুলা লিখে দিব। আচ্ছা। যদি ধরেন আপনার ফেস টু ফেস, আপনার যদি ফেস টু ফেস হয়ে থাকে, সামনাসামনি, তখন আপনার জন্য খুবই ইজি। আপনি আপনি ঢোকার সময় ওনাকে সালাম দিতে পারেন। আপনি ওনাকে অন্য যে কোনো, যতগুলো আমাদের ইন প্র্যাকটিস, যতগুলো আমাদের প্রচলিত গ্রিটিং ওয়েজ আছে, সেটাতে আপনি গ্রিট করতে পারেন। আপনি গুড মর্নিং দিয়ে আসতে পারেন। আপনি যদি দুপুর বেলা হয়, মানে দুপুর 12টা থেকে গুড আফটারনুন বিকাল পর্যন্ত, রাতের বেলা ইউজুয়ালি হয় না, বাট যদি কোনো ইমার্জেন্সিতে আপনার বিকাল 5টার পর হয়েই যায়, সন্ধ্যাবেলা হয়ে যায়, তখন আপনি গুড ইভিনিং বলতে পারেন। তো ব্যাস, এগুলো হচ্ছে ইউনিভার্সাল গ্রিটিংস। আমার কোনো সমস্যা নেই, আমি যেভাবে কথা বলতে চাই আমি বলতে পারবো, কোনো অসুবিধা নেই। গ্রিটিংটা করাটা ইম্পর্টেন্ট আছে, সেটা ফেস টু ফেসে যেমন, আমার ভার্চুয়াল যে ইন্টারভিউ থাকে সেখানেও সেম। ঠিক আছে। আচ্ছা। তো আমরা একটু এখন ইয়াতে আসি আবার। তাহলে আমাদের আইএলটিএস স্পিকিং টেস্টের যে ফরম্যাটটা, এতক্ষণ আমরা যা কিছু জানলাম, সেটা কেমন? এটা একটা ফ্রেন্ডলি সেমি ফর্মাল, এখানে আমি লিখতেছি সেমি ফর্মাল, মানে এটা খুব একটা ক্যাজুয়াল না, যেটা আমরা আমাদের চেনা মানুষ, একদম কাছের ফ্রেন্ডস, এই দোস্ত কি খবর, রাত্রেবেলা কি করছোস, আমার ফ্যামিলি মেম্বার, এই তুমি কি খাইছো সকালবেলা, আচ্ছা দুপুরবেলা তুমি কি করবা, আচ্ছা এই বিকালবেলা কিন্তু একটু শপিং এ যাইতে হবে, তো নিয়ে যাবা তো নাকি, নাকি আজকেও তুমি কাজের বাহানা দিবা? দিবা না তো না, আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে যাও। এই যে জিনিসগুলা, এগুলো হচ্ছে আমাদের ক্যাজুয়াল কথাবার্তা, একদম যখন আমরা ফ্রি থাকি, 100% ফ্রি। যখন আমরা আমাদের অফিসের কলিগদের সাথে কথা বলি অথবা আমাদের বসদের সাথে কথা বলি, তখন আমরা আবার ফুললি ফর্মাল থাকি। ওনার সাথে আমার কোনো ইয়ার্কি নেই যে স্যার কি খবর, কি করতেছেন, এমন এসব তো আমরা বলি না, না। হয়তো বাংলাদেশে বলে কিছু, বাট অ্যাকচুয়ালি ফর্মাল সেটিং এ এটা বলাটা ঠিক না। আর সেমি ফর্মাল হচ্ছে ওনার সাথে আমার খুব বেশি ক্যাজুয়াল না, খুব বেশি ফর্মাল না, সামওয়্যার ইন বিটুইন। আমি কিছুটা ক্যাজুয়াল, মানে কিছুটা ইজি, কিছুটা আমি ফর্মাল। আচ্ছা, তাহলে সেটিংটা হচ্ছে আই স্পিকিং টেস্ট ফরম্যাট, এটা হচ্ছে একটা ফ্রেন্ডলি সেমি ফর্মাল লাইট কনভারসেশন। আমি শব্দ দেখেন অ্যাড করছি যে লাইট। লাইট মানে কি? হালকা। জিনিসটাকে আমার খুব বেশি ভারী করে নেওয়ার দরকার নাই নিজের উপর। যখনই আমি ভারী করে নেই, তখনই আমি এটাকে মেস আপ করি, তখনই আমি টেনশনে চলে যাই, আমার স্ট্রেস মোড অন হয়ে যায়। আপনার কখনো এমন হয়েছে না যে একটা কাজকে খুব বেশি সিরিয়াসলি নিয়ে নিছেন, ওই কাজটা করার সময় অনেক বেশি টেনশন চলে আসছে, যে ভাই এই পরীক্ষাটা আসাল্লাহ, এই পরীক্ষাটা খুব বেশি অথচ আপনি পরীক্ষাটার ভালো প্রিপারেশন নিছেন, বাট এত বেশি স্ট্রেসের জন্য আপনার মাথা কাজ করতেছে না, মাথা হ্যাং করতেছে, আপনার কাছে কেমন লাগতেছে, আপনার বমি বমি ভাব হচ্ছে, কারো নার্ভাস ডায়রিয়া হয়ে যায়, পেট ছুটে যায়,
হয়েছে না কখনো লাইফে যে একটা জিনিস নিয়ে খুব বেশি, একটা জবের ইন্টারভিউ, একটা কাউকে মিট করতে যাচ্ছেন খুব স্পেশাল, তখন দেখা যায় এসব জিনিস সিমটম হয় বেশি। আচ্ছা, বাট আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা একটা খুবই লাইট, ভাই এটা নিয়ে আমার টেনশনের কিছুই নেই। একটা মানুষ, উনি খুবই ভালো, সবসময় মাথায় রাখবেন মানুষটা খুবই ভালো। মানুষটাকে আমি চিনি না, বাট মানুষটা খুবই নাইস। আমার যে ইন্টারভিউয়ার থাকবে স্পিকিং টেস্টে, হি অর শি ইজ আ ভেরি নাইস পার্সন, ভেরি ফ্রেন্ডলি পার্সন, অ্যান্ড উই ক্যান চ্যাট অ্যাবাউট এনিথিং। আমরা যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারবো। আমি বলছিলাম না যে বাসে আমার পাশের সিটে যে মানুষটা বসছে, তার সাথে আমার কোনো লেনদেন নাই, তাকে আমি যা ইচ্ছা বলতে পারি। আমি আমার নামে চাপাবাজিও করতে পারি যে ভাই জিজ্ঞেস করছে আপনি কি করেন, আমি, ও আচ্ছা আপনি আমাকে চিনেন না, গ্রামীণ ফোনের নাম শুনছেন? আমি তো গ্রামীণ ফোনের সিইও, আমি গ্রামীণ ফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার। ওই যে বসুন্ধরাতে ঢোকার সময় দেখছেন না সুন্দর একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর সবচেয়ে সুন্দর ফ্লোরটাই আমার অফিস। একদিন আইসেন, আমরা চা খাবো। তো এই যে চাপাবাজি করলাম, লোক যদি কখনো ফোন দেয় আমি তার ফোনও ধরবো না, তাই না? তো আপনারা আছেন তো আমার সাথে নাকি? নাকি আমি একা একা বক বক করি? না আছেন, ঠিক আছে, যাক ভালো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আচ্ছা তা ভালো, ঠিক আছে। তো এই যে, তাহলে দেখেন আমি আমি কিন্তু একদম রিয়েলিস্টিক কথা বলতেছি, যেটা আপনি আইএলটিএস স্পিকিং এ অ্যাপ্লাই করবেন। আমি কিন্তু দুষ্টামি করতেছি না। আই উইল অ্যাকচুয়ালি ডু দিস থিংস, সে দিস থিংস ইন মাই আইএলটিএস স্পিকিং টেস্ট। কেন? কারণ এই টেস্টে ইউ ক্যান সে এনিথিং, you can become anyone, you can share any experience that can be real, that can be creative, that can be created by you। তাহলে বুঝছেন, আমরা বলছি না উই ক্যান চ্যাট অ্যাবাউট এনিথিং, সেটা হতে পারে রিয়েল লাইফ থেকে আমি নিতে পারি, ওর আমি আমার ইমাজিনেশন, আমার ক্রিয়েটিভিটি, আমি বলতেছি না আমি মিথ্যা বলতেছি, আমি বলছি আমি ইমাজিন করতেছি, আমি কল্পনা করতেছি যে ফর দ্য মোমেন্ট আমি গ্রামীণ ফোনের সিইও। অসুবিধা আছে? আমি এবার গ্রামীণ ফোন সিইওর মতন করে নিজেকে সেট আপ করে আমি এবার সেই স্টাইলে আমি কথা বলতেছি, ব্যাস। আমার তো কোনো ইয়া নাই, আমার কোনো লিমিটেশন নেই, আমার কোনো ভয় নাই ভাই, এখানে কিচ্ছু নাই। এখানে সত্য মিথ্যার পরীক্ষা না, মনে রাখবেন। আইএল স্পিকিং টেস্ট হচ্ছে কনভারসেশনটা কতটা ইন্টারেস্টিং, কতটা এনগেজিং, কতটা ডিপ কনভারসেশনটা আপনার ইন্টারভিউয়ার এনজয় করতেছে কিনা, এটা হচ্ছে খুব মানে ইয়া জিনিস। যে আপনি কথা বলতেছেন ওনার খুব ভালো লাগতেছে শুনতে, যে হ্যাঁ, ইস, এতক্ষণ ধরে আমি 10টা ক্যান্ডিডেট পাইছি, একজনের সাথে কথা বলে ভালো লাগে না, এই একটা প্রথম পাইছি যার সাথে কথা বলে খুব ভালো লাগতেছে। ঠিক আছে, এর সাথে আমি কথা বলতে খুব ভালো লাগতেছে, আমি কথা বলি, আরো শুনি আরো শুনি, এই কথা খালি শুনতে ইচ্ছে করতেছে। লাস্টে কিন্তু কমপ্লিমেন্টও দেয় এক্সামিনার আছে, হ্যাঁ, মানে ইউ অ্যাকচুয়ালি সেভড মাই ডে, এরকম বলে। আমাকে বলছে, আমার স্টুডেন্টকে বলছে যে হ্যাঁ তুমি আমার আজকের দিনটা বাঁচাইছো, আজকে এত ভোরে, মানে এটা কি রেকর্ডার যখন অফ করে, রেকর্ড অফ করে বলবো ভাই আজকের দিনে আমি এত বাজে বাজে ক্যান্ডিডেট পাইছি, আর তুমি আসলে আমাকে খুব হেল্প করছো, আমার খুবই ভালো লাগছে তোমার সাথে কথা বলে। এমন হয়েছে এক্সামিনার অ্যাকচুয়ালি কথা নাম টাম জিজ্ঞেস করছে, পরে বলছে যে আমি তোমাকে ইনস্টাগ্রামে যদি আমি অ্যাড করি কোনো প্রবলেম নেই তো? বলছে না কোনো প্রবলেম। ওরা ওরা অ্যাকচুয়ালি ফ্রেন্ডস এখন রিয়েল লাইফে। তো এই জিনিসটা আমার করে ইমপ্রেশনটা ক্রিয়েট করা, যে ভাই আমার এক্সামিনারকে 1 নম্বর ভয় পাওয়ার কিছু নাই, টেস্টকে ভয় পাওয়ার কিছু নাই, টেস্ট নিয়ে টেনশন করার কিছু নাই, এইগুলো হচ্ছে আমার সবচেয়ে বড় এনিমি। আচ্ছা, আমি যে স্পিকিং ফরম্যাটটা লিখছি সবাই ক্লিয়ার তো? এটা নিয়ে কোনো কথা আছে? এটা নিয়ে আপনাদের কোনো কথা আছে? কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে আমি অ্যাকচুয়ালি এতে চলে যাচ্ছি, পরেরটা চলে যাচ্ছি, যে এনিমিজ অফ দি আইএল স্পিকিং টেস্ট। স্পিকিং টেস্টে কিছু শত্রু আছে, আমি সেগুলোতে চলে যাচ্ছি। আরেকবার রিপিট করলে ভালো হয়, ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নেই। তাই আমি বলছি আমাদের আইএল স্পিকিং এর যে টেস্টটা, সেটার ফরম্যাট হচ্ছে আমি একজন স্ট্রেঞ্জারের সাথে, একজন অপরিচিত মানুষের সাথে একটা ফ্রেন্ডলি সেমি ফর্মাল কনভারসেশন করব, বা একটা সেমি ফর্মাল আড্ডা দিব।
আমি ওর সাথে গল্প করবো, সহজ কথা ভাই। আমি এটা মানে বাংলায় লিখতেছি, আমি কেমনে লিখতাম, ইংলিশে লিখে দিয়ে যান, বুঝবেন তো। আমি ওর সাথে গল্প করতে যাচ্ছি, সিম্পল কথা। আমি ওর সাথে আড্ডা মারতে যাচ্ছি। এই মানুষের সাথে আমি আড্ডা দিব, কিছুক্ষণ গল্প করব, আমার লাইফের কিছু কথা নিয়ে ওনার কোয়েশ্চেন থাকবে, আমি ওগুলো অ্যান্সার করব। ব্যাস, এটাই হচ্ছে আমার স্পিকিং টেস্টের ফরম্যাট। আমি যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারি, যে কোনো কিছু বানায় বলতে পারি। মানে আমি কোনো কোয়েশ্চেনে আমাকে আটকানো যায় না। আমাকে বলছে, ভাই আপনি কখনো আমেরিকাতে গেছেন? আমি বলছি, হ্যাঁ, আমেরিকা আমি এভরি উইক যাই। আমার ওখানে অনেকগুলো বিজনেস। এলন মাস্ক চিনেন? ওই যে টেসলা আছে না, এই টেসলার গাড়ির যে ইয়ে আছে না, গ্লাস, গ্লাস তো আমার কোম্পানি সাপ্লাই করে। আমার কোম্পানি সাপ্লাই করে। এই কোম্পানির নাম হচ্ছে হেরাফেরি কোম্পানি। খুব ফেমাস কোম্পানি। ওটা মানে আমার ইন্ডিয়াতে হচ্ছে আমার ম্যানুফ্যাকচারিং, আমার মানে ফ্যাক্টরি, আমার প্ল্যান্ট। সেখান থেকে হচ্ছে আমি ওই বানাই। আমি হচ্ছে আমি বাংলাদেশি মানুষ, বাট আমার ফ্যাক্টরি ইন্ডিয়াতে, ওখান থেকে আমি ইয়া পাঠাই, ওইটা কি বলে, আমি এক্সপোর্ট করি আমেরিকাতে। ওই এলন মাস্ক ওগুলো ইম্পোর্ট করে ওর গাড়ির মধ্যে লাগায়। ব্যাস। আপনার কি মনে হয় যে মানে এক্সামিনারের কাছে আপনার চাপাবাজি খারাপ লাগবে কোনো দিক দিয়ে? যদি মানে, যদি আপনি চান, যদি আপনি ইন্টারেস্টিং একটা কথা বলতে পারেন, এক্সামিনার কি সে এ কি এনজয় করবে নাকি করবে না? ডেফিনেটলি করবে, এক্স্যাক্টলি। আপনি যদি ইন্টারেস্টিং কনভারসেশন করতে পারেন, এক্সামিনার ইমপ্রেশন পজিটিভ থাকবে। আপনি যদি 7 পাওয়ার থাকে, সে আপনাকে 7.5 দিয়ে দিতে পারে, 8 দিয়ে দিতে পারে, তার উপর। তো এক্সামিনারকে হ্যাপি করা, আপনার অ্যান্সারটা সুন্দর করা, সহজ করা, একদম ইজি, কোনো টেনশন নেই, কিচ্ছু নেই। একদম রিল্যাক্স, ক্যাজুয়াল। যাচ্ছি, কথা বলবো, গল্প করতেছি, চলে আসতেছি, শেষ। এক্স্যাক্টলি, ট্রু ফলস, যে কোনো ফলস বলে কোনো কথা নেই আইএলস। ফলস বলে কিছু নেই। আমি বলছি ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন। আমি কল্পনা করে বলতেছি, আমি ক্রিয়েট করতেছি, বানায় বলতেছি সুন্দর করে। এটা মিথ্যা না, এটা টেকনিক্যাল ট্রুথ। এটা মিথ্যা না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তা আমি বলতেছিলাম, এনিমিজ অফ দি আইএলটিএস টেস্ট, আইএলটিএস পরীক্ষার কিছু শত্রু আছে। সবচেয়ে বড় শত্রুগুলা কি কি? নাম্বার ওয়ান, মাই সেলফ। আমি নিজে। আমি নিজে সবচেয়ে বড় শত্রু। কেন? কারণ আমি কিছু মানে ওই ভুল ভাল শুনি এদিক ওদিক থেকে, আমি ইউটিউব টিউটিউব দেখি, দেখে হচ্ছে গিয়ে আমি ওই যারা আছে কিছু ভাইরাল মানুষজন, আমি তাদের থেকে ফলো করি। তারা যা বলে সেটাকে আমি একেবারে 100% সত্যি বলে বিশ্বাস করি। সেটা করতে যে আমি কি করি, আমি হচ্ছে গিয়ে খুব টেনশনে পড়ে যাই। আমি খুব টেনশন করি, খুব সিরিয়াস টেস্ট ভাই, এটা খুব, এটা তো আসলে আমি লাইটলি নিতে পারবো না। আমি একটা কোয়েশ্চেন মিস করলে তো এই হবে, ওইটা করলে এই হবে। না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আইএলটিএস টেস্টে কোনো রং অ্যান্সার নাই। দের ইজ নো রং অ্যান্সার। এটা মাথায় রাখবেন। এখানে কোনো ভুল অ্যান্সার নাই। আপনি যেটাই অ্যান্সার করবেন সেটাই রাইট। হোয়াট এভার আই সে ইজ দ্য রাইট অ্যান্সার। আমি নিজে যা কিছু বলবো সেটাই ঠিক অ্যান্সার। আমাকে যেই কোয়েশ্চেন দিছে, আমি এটার অ্যান্সার যা দিব সেটাই ঠিক অ্যান্সার। এখানে কোনো রং অ্যান্সার নাই। আমার ভয় পাওয়ার কিছু নাই। একটা কোয়েশ্চেন আসে ডিফিকাল্ট, তাই না? একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন আসছে, কথা কথা। যে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে সেই কোয়েশ্চেন নিয়ে আমার খুব কম আইডিয়া আছে। আমার লেস আইডিয়া অর নো আইডিয়া। আমার হয়তো কম আইডিয়া আছে, অথবা আমার কোনো আইডিয়াই নেই যে কি বলতে হবে। আমি বুঝতেছি না। তাহলে কি আমি চুপ করে থাকবো? চুপ করে থাকলে কি কেউ মার্ক দিবে আমাকে? বলেন তো। একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন আসছে যেটা আমি বুঝতে পারতেছি না, আমি কি চুপ করে থাকবো? না, আমি কি করতে পারি? আমি যেটা করতে পারি, যখন এর মনে, এটা আরেকটা এনিমি, এটা হচ্ছে ডিফিকাল্ট কোয়েশ্চেন। ডিফিকাল্ট কোয়েশ্চেন মানে কি, কোয়েশ্চেন সম্পর্কে আমার আইডিয়া নেই, কথার কথা। আরেকটা কেস হচ্ছে, সাম ওয়ার্ডস আর আননোন। কিছু কোয়েশ্চেনে কিছু শব্দ ব্যবহার করছে যেগুলো আমি, আমার চেনা না, অপরিচিত শব্দ।
তার মানে আমার ভোকাবুলারি গ্যাপ আছে একটা, মানে কোনো মতে একটা আমার ভোকাবুলারি মিস গেছে জিনিসটা। এই শব্দটা আমি বুঝতেছি না। আমি চুপ থাকবো না। আমি আমি সবসময় এক্সামিনারকে জিজ্ঞেস করব, ask the examiner to rephrase the question using easier words। এইটা কেউ হয়তো আপনাদের বলবে না এটা ভাই, আমি আমি এখন পর্যন্ত দেখি না কেউ এটা বলতে। অনেকে বলে যে ভাই, কোয়েশ্চেন না বুঝলে বলবেন যে কুড ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন। এটা শুনছেন না সবাই, যে কুড ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা রিপিট করেন। খালি তো মানুষ এটাই বলতে বলে না। আচ্ছা, কোয়েশ্চেনটা কঠিন ভাই, কিছু শব্দ বলছে যেটা আপনি বুঝতেছেন না, ওটা রিপিট করলে তো আপনি বুঝবেন না, একই তো জিনিস। আমি তো প্রথমবারে বুঝি না, সেকেন্ড বারেও তো আমি বুঝি না, আমার সামনে তো ডিকশনারি আসবে না সেকেন্ড বার। আমি একটা কথা বলবো যে ভাই, কুড ইউ প্লিজ রিফ্রেজ দ্য কোয়েশ্চেন, রিফ্রেজ। ওই কোয়েশ্চেনটাকে আপনি আরেকবার আমাকে একটু চেঞ্জ করে দেন, ইউজিং ইজিয়ার ওয়ার্ডস। একটু সহজ ভাষায় আপনার কোয়েশ্চেনটা করতে পারেন প্লিজ। একটু সহজ কথায় আপনার কোয়েশ্চেনটা করতে পারবেন, এটা হচ্ছে আমার ইয়া থাকবে ওনার কাছে। তখন উনি বুঝবে যে না ঠিক আছে, তখন উনি কয়েকটা ওয়ার্ড ইজি করে দিবে। বুঝছেন? যে আমি একটা কোয়েশ্চেন এক্সাম্পল দিই কিরকম। আমি কোয়েশ্চেন করলাম, আর ইউ ফ্যাসিনেটেড অ্যাবাউট ফ্লাইটস। আর ইউ ফ্যাসিনেটেড অ্যাবাউট ফ্লাইটস মানে কি? আপনি কি ওই যে প্লেনে ট্রাভেল করতে, বা প্লেনের যে ফ্লাইট, সেটার ব্যাপারে, সেটা কি আপনাকে খুব ফ্যাসিনেট করে, সেটা আপনি খুব বেশি মানে এক্সাইটেড করে? এটা জিনিসটা কি আপনার কাছে এক্সাইটিং? এটা হচ্ছে এটা। আমি বুঝতে পারিনি, আমি বললাম আমি বুঝি নাই। তখন সে বলবে, ডু ইউ ফাইন্ড ফ্লাইটস এক্সাইটিং? আপনার কাছে কি ফ্লাইটস গুলোকে এক্সাইটিং লাগে? একটা ফ্লাইটে থাকা কি আপনার কাছে এক্সাইটিং লাগে? দেখেন, আমি হয়তো ফ্যাসিনেটেড বুঝতাম না, ফ্যাসিনেশন ফ্যাসিনেশন শব্দটা আমার কাছে ক্লিয়ার না, বাট এক্সাইটিং তো আমার কাছে অনেক কমন শব্দ না? এটা আমার জানার চান্স তো একটু বেশি। কি বলেন, নাকি এক্সাইটিংও জানেন না? এটা না জানলে হচ্ছে আপনার খবর আছে, আপনি এক্সাইটিং জানবেন না কেন? লাইফে তো সারা জীবন শোনার কথা এক্সাইটিং এক্সাইটেড, তাই না? জানেন এক্সাইটেড নাকি এক্সাইটিংও বুঝেন না? জানেন, ঠিক আছে, এক্স্যাক্টলি। তো এই যে উনি তখন রিফ্রেজ করে দিচ্ছে সহজ ওয়ার্ডে, তাহলে কোয়েশ্চেনটা এইটা হওয়ার চেয়ে যে কুড ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন, হ্যাঁ আপনি এটা জিজ্ঞেস করতেই পারেন, কোনো সমস্যা নেই। যে আপনার যদি মনে হয় যে কোয়েশ্চেনটা আমি বুঝছি বাট আমি আরেকবার শুনলে ক্লিয়ার হব, তাহলে আপনি রিপিট করতে বলতে পারেন। বাট যদি আপনি শব্দগুলো কঠিন থাকে, তাহলে আপনি সহজ ভাষায় রিফ্রেজ করতে বলবেন, সেটা আপনার জন্য বেশি ভালো। আশা করি এটা ক্লিয়ার, এই পার্টটা। আচ্ছা, তারপর আহ যেটা আমাদের আরেকটা বড় ইয়া, যে আমরা কি করি, আমরা খুব বেশি হেজিটেট করি। কিরকম, অনেকের খুব কমন ইয়ে থাকে যে ভাই, একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার সময় আমার মাথায় দুইটা শব্দ আসছে। হেজিটেট করি মানে আমার কনফিউশন থাকে, আমি কনফিউজ থাকি যে আমি কি এই শব্দটা ব্যবহার করব নাকি এই শব্দটা ব্যবহার করব, এটা নিয়ে একটা কনফিউশন আসে। তখন আমি কি হয়ে যাই, ওইটা চিন্তা করতে করতে আমার মাথা আটকায় যায়, স্টাক হয়ে যায়। এই স্টাক হওয়াটাকে আমরা বলি ব্রেক অথবা পজ। যদি পজ দেই, তাহলে এটা ইজ আ ভেরি নেগেটিভ পয়েন্ট ফর ফ্লুয়েন্সি। আমি যে ফ্লুয়েন্টলি কথা বলবো সেটার জন্য খুবই নেগেটিভ পয়েন্ট এটা। আমি আপনাদেরকে সবই বলবো যে আমার তাহলে পজিটিভ কি কি, আমার তাহলে কি করা উচিত, এগুলো আমি পরে আসতেছি। আগে আমি আইএলটিএস পরীক্ষার সূত্রগুলোকে দেখাচ্ছি যে ভাই, এগুলো হচ্ছে মেইন সমস্যা, এগুলো বড় সমস্যা। ঠিক আছে?
আচ্ছা, তো আমি হেজিটেশনে থাকি যে ভাই কোন শব্দটা ব্যবহার করব, কোনটা বলবো, কোনটা বললে ভালো, কোনটা বললে খারাপ, এগুলো নিয়ে আমার 101টা প্রশ্ন থাকে মনের মধ্যে। আমি কনফিউজড হয়ে যাই। এই কনফিউশনের মধ্যে আমি যখন কোয়েশ্চেন করছি, আমি 2-3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড চুপ করে আছি, চিন্তা করতেছি। এই টাইমটা খুব খারাপ। টাইমটা খুবই খারাপ, কেন? কারণ এটা খুবই নেগেটিভ ফ্লুয়েন্সির জন্য। ফ্লুয়েন্সি এটা খুব ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, খুব ইম্পর্টেন্ট। ফ্লুয়েন্সি মানে কি, সেটা আমি আরেকটু পরে আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। আগে শত্রুগুলো ছিলেন, শত্রুগুলো কেমনে মোকাবিলা করব তারপরে আসতেছে আমাদের। আচ্ছা, তাহলে আমার কি করা উচিত? আমার ন্যাচারাল ন্যাচারাল ফ্লো মেনটেন করা উচিত। আমি নর্মালি কথা বলবো, ইজিলি কথা বলবো, যে কথাটা আমার জন্য সহজ। ন্যাচারাল ফ্লো যেটা হবে সহজ, ইজি, স্মুথ অ্যান্ড ক্লিয়ার। আমার কথা থাকবে সহজ, স্মুথ, আমার কথার মধ্যে কোনো ব্রেক পড়বে না। আমি যেটা বলবো আমি স্পষ্ট করে বলবো, একটানা বলবো, সহজে বলবো। কিরকম? একটা ইয়ে আসে, ধরেন আমাকে বলছে যে হোয়াট ডু ইউ লাইক টু ডু ফর পিপল, হোয়াট ডু ইউ লাইক টু ডু ফর পিপল, আপনি মানুষের জন্য কি করতে পছন্দ করেন? কথায় কথা আপনার মাথায় আসছে যে আমি মানুষকে সাহায্য করতে পছন্দ করি। এখন সাহায্যর একটা শব্দ, একটা ইংলিশ হচ্ছে হেল্প, সহজ। আরেকটা হচ্ছে অ্যাসিস্ট। আপনি এখন চিন্তা করতেছেন যে আমি কি হেল্প বলবো নাকি অ্যাসিস্ট বলবো। অ্যাসিস্ট কি আমি ঠিক মতন উচ্চারণ করতে পারবো, নাকি আবার এই যে চিন্তা করতে গিয়ে আপনার গ্যাঞ্জাম লেগে যাচ্ছে? ভাই দরকার নেই, আপনি সহজে বলেন, আই লাইক টু হেল্প পিপল হু আর আন্ডার প্রিভিলেজড। কথা কথা আমি একটা সুন্দর শব্দ দিলাম। আন্ডার প্রিভিলেজ মানে যারা সুবিধা বঞ্চিত। সুবিধা বঞ্চিত, এই গ্রুপটাকে বলা হয় আন্ডার প্রিভিলেজড। তো আমি দেখেন, আমি ইচ্ছে করে অ্যাসিস্ট শব্দটা এখানে অ্যাভয়েড করছি, কেন? কারণ জানি যে এই শব্দটা নিয়ে চিন্তা করতে করতে আমার যে সময় যাবে, তার থেকে ভাই আমার মাথায় যেটা আছে আমি এটা আগে ক্লিয়ার করে দিই। আমি অ্যাটলিস্ট ফ্লুয়েন্সির জন্য মার্ক পাবো। তাহলে যদি আপনি জানেনও একটা কঠিন শব্দ, যদি আপনি কঠিন শব্দটা খুব ইজিলি ব্যবহার করতে পারেন, তাহলে আপনি ওয়েলকাম, আপনি অ্যাসিস্ট বলেন, আই লাইক টু অ্যাসিস্ট পিপল। বাট যদি আপনার কনফিউশন থাকে যে ভাই এই ওয়ার্ডটা ইউজ করতে গেলে বা আমার এটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না, দরকার নেই, যেটা মাথায় সহজে আসে সেটা বলে দেন, শেষ। ফ্লুয়েন্সি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে? আচ্ছা, তো যেটা বললাম যে আমি আমার নিজের টেনশনে প্রথম থেকে, আমি নিজে একটা বড় সমস্যা, কারণ আমি এক্সেস টেনশন করি। এইটাই আমাদের সবচেয়ে কমন সমস্যা, আমরা টেনশন করি, নার্ভাস হয়ে যাই। লাগলে আরো লিখে দিই, টেনশন করি, নার্ভাস হয়ে যাই, প্যানিক করি, ভয় পাই, স্কেয়ার্ড হয়ে যাই। এই যে কারণে মানে আমি আমি কি অ্যান্সার দিব, ঠিক দিব না ভুল দিব, চুপ করে বসে থাকি, এগুলো খুব বিশ্রী জিনিস। বাট মনে রাখবেন, আইএলটিএস পরীক্ষায় কোনো রং অ্যান্সার নাই। আপনি যেটা বলবেন সেটাই রাইট অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড হচ্ছে কোনো ডিফিকাল্ট কোয়েশ্চেন আসলে যদি সেটা সম্পর্কে আমার আইডিয়া না থাকে বা আমি বুঝতে না পারি, তাহলে আমি এক্সামিনারকে আবার জিজ্ঞেস করতে পারি সহজ ভাষায় আমাকে বলার জন্য। আমার যদি কোনো কিছু নিয়ে কোনো অ্যান্সার দেওয়া নিয়ে হেজিটেশন থাকে যে ভাই আমি কি এটা বলবো নাকি ওইটা বলবো, যেটা আমার মাথায় সহজে আসে, সহজে আমি বলতে পারবো, আমি সবসময় সেটা বলবো। কঠিনটা যদি আমার মনে হয় যে কঠিনটা বললে আমি মার্ক বেশি পাবো, তাও আমি কঠিনটা অ্যাভয়েড করবো। কারণ কঠিনটা বলতে গেলে আমার ভুল করার চান্স আছে। যেটা আমার জন্য সহজ সেটার উপর আমি ফোকাস করব। ঠিক আছে? আচ্ছা, আরেকটা খুব কমন একটা মিথ আছে জানেন, সেটা হচ্ছে আই কন্ট্যাক্ট। এটা আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, কি শুনছেন আপনাদের যেসব গুরু আছে, তারা কি বলে? আই কন্ট্যাক্ট মেনটেন করতে নাকি না করতে, কোনটা? মেনটেন করতে নাকি না করতে, কোনটা বলেন তো? করতে বলে না? আচ্ছা, আজকে তাহলে আমি একটু গুরুদের গোমর ফাঁস করি। আই কন্ট্যাক্ট নট নেসেসারি। সিম্পল কথা,
আই কন্ট্যাক্ট মেনটেন করতে গিয়ে উল্টা মানুষ কি করে জানেন? আই কন্ট্যাক্ট বলে কি, দুইটা জিনিস ওবা, আই কন্ট্যাক্ট আর হচ্ছে স্মাইলি ফেস। যে হাসি মুখে কথা বলবেন, ওনার দিকে চোখে চোখে তাকায় কথা বলবেন, কেন আপনি কি ওনার সাথে ডেটিং আসছেন? আইএলস এক্সামের কোনোখানে আমাকে দেখাতে পারবেন কেউ যে বলা আছে যে আইএলস এর যে গাইডলাইন, কেমব্রিজ যে গাইডলাইন দিছে, সেখানে কোথাও বলা আছে যে এক্সামিনারের সাথে আই টু আই কন্ট্যাক্ট করতে হবে অথবা স্মাইলি ফেস রাখতে হবে? কোথাও বলা আছে? কেউ দেখাতে পারবেন এটা? আর টেবিলের উপর হাত রাখতে বলে। আচ্ছা, এটা বলে, এটা আমি জানতাম না। আচ্ছা, আচ্ছা, আমি তাহলে লিখে রাখি, আমি জানতাম না এটা বলে। আচ্ছা, তো এইটাই হচ্ছে যে খুবই আনফরচুনেট এবং খুব স্যাড কিছু জিনিস, যে আমরা যাদের কাছ থেকে, যাদেরকে আপনারা মনে করেন হয়তো যে তারা জানে জিনিসটা, তারা অ্যাকচুয়ালি কতটা, তারা নিজেরা জানে না, এবং যেটা জানে না সেটা সম্পর্কে তারা মিসগাইড করে। আই কন্ট্যাক্ট, স্মাইলি ফেস, প্লেসিং হ্যান্ডস অন দ্য টেবল, দিজ আর নট নেসেসারি, অ্যাবসোলুটলি নট নেসেসারি। কোনো মানে হয় না, কোনো দরকার নেই, কোনো বসিত, টোটালি আপনি এক্সামিনারের দিকে তাকাবেন না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এক্স্যাক্টলি, আমার হাসি দেওয়া কঠিন ভাই, আমি আসি একটা, আমি ওর সাথে কথা বলতেছি, আমি চিন্তা করে করে কথা বলতেছি, আমার ব্রেন কাজ করতেছে একটা, এর মধ্যে যদি আমার আবার জোর করে চাপায় দেয় যে হাসি থাকতে হবে ভাই, হাসি, হাসতে গিয়ে যদি কথা আছে, এখন একটা কথা বলেন, আগে ফরজ নাকি নাকি আগে নফল? যেটা ফরজ, যেটা ম্যান্ডেটরি, সেটা করতে হবে নাকি নফলটা করতে হবে? বাবা, আমি তো আপনার কাছ থেকে অনেক অনেক জানতেছি। এইসব ইয়াদেরকে তো ধরে আসলে মানে জেইলে দেওয়া দরকার অ্যাকচুয়ালি, এত মিসগাইড করে। তাই নাকি? ভোকাল চেঞ্জ করতে বলে, ভোকাল চেঞ্জ করে আপনি কি করবেন? বলছি তো, আপনি কি তাকে কোনো জব ইন্টারভিউ দিচ্ছেন, নাকি তাকে ইমপ্রেস করতে আসছেন, নাকি এটা ডেটিং আসছেন? যে আজকে ডেটটা যদি খুব সুন্দর যায়, চোখে চোখ রেখে কথা বলতে পারি, হাতে হাত রেখে, তাহলে আমার একটা ভালো কিছু করার আছে লাইফ, এমন কিছু আছে? তাকে আমার জয় করে নিচ্ছি, এক্সামিনারকে জয় করে নিচ্ছেন আপনি? এক্সামিনারকে পরীক্ষা দেওয়ার পর আপনার সাথে কফি খাইতে যাবে? লোক হইলে কি করবেন? না আপনি লোক, এক্সামিনার লোক, তখন কি করবেন? তখন তার হাতে হাত রাখার কিছু নাই নাকি? নাকি চোখে চোখ রাখার কিছু আছে? উল্টা দেখা যাবে এক্সামিনার বিরক্ত যে এ এমন করে তাকে আছে কেন আমার দিকে, এ কি চায়, এ নর্মাল তো নাকি? আমার তো ভয় লাগতেছে এর সাথে এক রুমে থাকতে। এক্সামের উল্টা তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে ভাই এটা যাক, এটা আবার না ওই জিনিস, আমি তো বিপদে আছি। দেখছেন না ছাত্ররা যে একটা কে নিছে, একটা মানে একটা কার্স, এটা আল্লাহর সৃষ্টির একটা বিকৃতি, যেটা কোনোভাবেই কোনো কালেই নর্মাল ছিল না, যেটার জন্য একটা খুব, পৃথিবীতে খুব বড় একটা মানে একটা ডিজাস্টার আসছিল আল্লাহর পক্ষ থেকে। লুত আলাইসাল্লামের পুরা যে যে ইয়া ছিল, ওনার যে যারা ইয়া ছিল, ওনার পুরো অবস্থা খারাপ। তো সেটাকে এখন নর্মালাইজ করার চেষ্টা করছে অনেকে। তো দেখেন, আপনি চান না এক্সামিনারকে ফ্রিক আউট করতে? আপনি চান যে এক্সামিনার হচ্ছে কি আপনার এই চোখে চোখ দেখে, আপনার ইয়া দেখে খুব মানে সে মনে কি ইমপ্রেসড হবে? আমি এক্সামিনার হলে আমি উল্টে চোখ সরাই ফেলতাম যে ভাই এমনি তাকায় আছে কেন আমার দিকে, কি চায়? আমি তো আমার সিকিউরিটি নিয়ে ভয়ে আছি ভাই, আমি বুঝতেছি না কি, আমি কি সিকিউরিটি গার্ড ডাকবো নাকি? আমার দিকে কি চায়, সে আমার থেকে কি নিতে চায়? আমি তো নিজেকে নিয়ে ভয় আছি। ইন্টোনেশন দেখেন, আমি সবকিছুর এক কথা, আমি আমি এগুলো সবই বলতেছি, আমি আগে প্রবলেম গুলো বলতেছি কি কি। কখনো আপনি যদি আই কন্ট্যাক্ট মেনটেন করতে, মানে আই কন্ট্যাক্ট মেনটেন করা একটা প্রেশার, মানুষের চোখে চোখ রেখে, স্পেশালি যাকে আমি চিনি না, আমার চেনা মানুষের সাথে আমি করতে পারি, বাট যাকে আমি চিনি না তার সাথে আই কন্ট্যাক্ট মেনটেন করা একটা ডিফিকাল্ট কাজ, তার সাথে হাসি মুখ মেনটেন করা ডিফিকাল্ট কাজ, টেবিলে হাত রাখা ডিফিকাল্ট কাজ, আপনি তিনটা কাজ নিজেকে ফোর্স করতেছেন, এটা ন্যাচারাল না। ইউ আর ফোর্সিং ইয়োর সেলফ টু লুক অ্যাট দ্যাট পার্সনস আইস, to put a smile on your face when it is not necessary, and you are trying to, you can be comfortable placing your hands on your lap, আপনি আপনার কোলের উপর হাত রাখতে পারেন, আপনি চেয়ারের হ্যান্ডেলের উপর হাত রাখতে পারেন,
এগুলো খুব নর্মাল পশ্চার, এগুলো খুবই সবই নর্মাল, খুবই এগুলো নিয়ে কোনো কারো সমস্যা নাই। ভাই আমি কেমব্রিজে পড়াইছি, আমার স্টুডেন্ট ছিল সব বিদেশ থেকে আসা, তাদের মধ্যে এক একটা দেশ থেকে এক একজন ছিল। আমরা সবাইকে একটা কমন ফরম্যাটে আইএলস পড়াইছি। আমাদের কোথাও কেমব্রিজ বুঝেন, আইএলস এক্সামটা যারা বানাইছে, আইএলস এক্সামটা যারা ডিজাইন করছে, যাদের পরীক্ষা, সেখান থেকে যখন আমাদের ট্রেন করাইছে, আমাদের এমন কোনো কিছু কখনো বলে নাই। টোটালি বলে, আমি এগুলো রেড মার্ক করে দিচ্ছি, এগুলো রেড মার্ক করে দিচ্ছি। এইসব জিনিস সব মিথ, এগুলো হচ্ছে মিথ্যা কথাবার্তা, ভুয়া কথাবার্তা, ভুয়া কথাবার্তা টোটালি, এগুলার কোনো ভিত্তি নাই। এগুলার ব্যাপারে কেমব্রিজ অথবা আইএলস এর কোনো গাইডলাইন নাই। এগুলা সিম্পলি আমাদের মতন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির থার্ড ক্লাস টিচার, থার্ড ক্লাস ভুয়া ফেক যেসব লোকজন আছে, তাদের বানানো কিছু মিথ, কিছু গুজব। এগুলোর মধ্যে কোনো মার্ক নাই। আমাদের বলা আছে যে অনেক স্টুডেন্ট আছে যাদের প্যানিক, এটা তো আমাদের দেশে হয় না, বাইরের দেশে ওরা মেন্টাল হেলথ নিয়ে খুব কনসার্নড, যে মানুষের মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ, যে প্রত্যেকটা মানুষ যাতে মন থেকে খুশি থাকে, মন থেকে ফ্রি থাকে, ওর ওর যাতে মনের উপর কোনো কিছু চাপায় দেওয়া না হয়। তো বলছে যে আই কন্ট্যাক্ট ইজ নট ন্যাচারাল। এটা আমার কাছের মানুষদের সাথে আমি করতে পারি, বাট কখনো কোনো কারো মানে আমার আইএলস এক্সামে আই কন্ট্যাক্ট নিয়ে আমাদের কখনোই কোনো প্রায়োরিটি নেই, এবং আমরা এটা ইয়াও করি না, এটার উপর কোনো মার্ক নাই। মুখে হাসি দেওয়া নিয়ে কোনো মার্ক নাই, টেবিলের উপর হাত রাখা নিয়ে কোনো মার্ক নাই। উল্টা আমরা ভয় পাই যে একটা স্টুডেন্ট যদি নিজেকে ফোর্স করে আই কন্ট্যাক্ট মেনটেন করার জন্য, স্মাইল করার জন্য, টেবিলের উপর জোর করে হাত রাখার জন্য, তাহলে তার কি হবে জানেন? This might affect might affect the students natural speaking। স্টুডেন্টের যে ন্যাচারাল স্পিকিং এবিলিটি আছে, সেটাকে এফেক্ট করতে পারে। স্টুডেন্ট মে নট বি এবল টু পারফর্ম ফুললি, স্টুডেন্ট তার ফুল পারফরমেন্স দিতে পারবে না। বুঝছেন? হ্যাঁ, একদম ঠিক কথা বলছেন, একদম ঠিক কথা বলছেন, একদম ঠিক কথা বলছেন। যে বাংলাদেশে যে বিসিএস এর যেসব ভাইবা রুল আছে বা জবের যে ইন্টারভিউ আছে, কারণ ওই বেশিরভাগ যারা আইএলস পড়ায় তারা আসলে ওই বিসিএস টিসিএস দিয়ে আসলে লাইফে কিছু করতে পারে নাই, আলটিমেটলি মনে হয় তারা এসে জোর করে আইএলস পড়াচ্ছে। প্যাশন থেকে আইএলস পড়াইছে এমন টিচার খুব কমই আমরা পাইছি। আমাকে তো আপনারা যারা চিনেন তারা জানেন আমি কত বছর হচ্ছে গিয়ে মানে কোথায় কোথায় ছিলাম। এটা মেন্টরস হোক, সাইফুডস হোক, যতগুলো বড় কোম্পানি ছিল। তো আমরা কেউ আছে ভালোবেসে পড়াইতে আসছে, কেউ আছে লাইফে তাকে দিয়ে কিছু হবে না, সে আইএলস পড়াইতে আসছে। দুই ক্যাটাগরি মানুষ আইএলস পড়াইতে আসে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদেরকে বলা আছে যদি এমন কোনো কিছু যেটা ফোর্সড অ্যাক্টিভিটি, স্টুডেন্টকে ফোর্স করা হচ্ছে, যেটা স্টুডেন্টের যে কথা বলা যেটা তার মেইন জিনিস, আমরা তার কাছ থেকে কথা শুনতে চাই, সেই কথা বলার এবিলিটিকে যদি এফেক্ট করে, তার পারফরমেন্সকে যদি এফেক্ট করে, তাহলে সেটা টোটালি আমরা এটা করতে বলবো না, এটা টোটালি বাদ। এই জিনিসগুলো একদম রেড মার্কড, এগুলো টোটালি বাদ। কোন স্টুডেন্টকে আচ্ছা তাহলে মাথায় গেঁথে রাখেন, আপনি এক্সামিনারের দিকে তাকাইতেও পারেন, নাও তাকাইতে পারেন, আপনি 2 মিনিট পর একবার তাকাইতে পারেন, অথবা কোয়েশ্চেন বলার সময় একবার তাকাইতে পারেন। অ্যান্সার করার সময় আপনি আপনার মতন আপনি টেবিলের দিকে তাকায় কথা বলবেন, আমি বলতেছি। আমি টেবিলের দিকে তাকায় কথা বলি, আমি যখন কথা বলছি আমি টেবিলের দিকে তাকায় কথা বলছি। আপনি ডানে এক্সামিনার থেকে একটু ডান পাশে তাকায় কথা বলতে পারবেন, বাম পাশে দাঁড়ায় কথা বলতে পারবেন, আপনি উপরে দাঁড়ায় কথা বলতে পারবেন, যতগুলা ন্যাচারালি আছে। আপনি আপনার নিচের দিকে তাকায় কথা বলতেছেন, আপনি একটু ডানের দিকে তাকায় কথা বলতেছেন, একটু বামে, একটু উপরে, সবগুলা পারফেক্ট, মানে কোনোটার কোনো প্রবলেম নেই। ইউ ডু নট নিড টু মেনটেন আই কন্ট্যাক্ট। মাথায় ক্লিয়ার? সবার মাথায় ঢুকছে এটা? আপনার আই কন্ট্যাক্ট মেনটেন করার জন্য নিজেকে জোর করবেন না। উল্টা এটাতে আপনার নার্ভাসনেস চলে আসতে পারে।
ওই ওই কাজগুলো করতে গিয়ে আপনার যে মেইন কাজ কথা বলা, সেটা আটকায় যেতে পারে। আপনি আই কন্ট্যাক্ট, স্মাইল, টেবিলে হাত রাখা, এইসব জিনিস জোর করে করতে গিয়ে আপনার যে কথা বলার এবিলিটি, আপনার কথা আটকায় যেতে পারে। কথা আটকায় গেলে কি আই কন্ট্যাক্টে মার্ক পাবেন আমাকে বলেন তো? মার্ক কোথায় দিবে? কথা বললে দিবে নাকি আই কন্ট্যাক্ট করলে দিবে? কোথায় দিব? বলেন না কোথায়? আপনারা কই আছেন নাকি? মার্ক কোথায় দিবে? অবশ্যই কথা বললে, এক্স্যাক্টলি। কথা বললে মার্ক দেবে। ওটাই তো মেইন ভাই। যদি মানে আজাইরা জিনিসগুলো করতে গিয়ে যদি আমি কথা বলাটাই আটকায় যায়, তাহলে আমার কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আমি তাহলে কেন করবো এই কাজটা? আমি করবো না টোটালি, একদম বাদ। তাহলে এগুলো ক্লিয়ার মোটামুটি, যে আমার যেসব মেথ আছে উল্টাপাল্টা। আচ্ছা, আরেকটা জিনিস আছে, এটা অনেকে বলে যে ঢোকার সময় শুনছেন? ঢোকার সময় পারমিশন চাইতে বলে, শুনছেন? আপনাদের কি মনে হয় আমি কি পারমিশন চাইবো নাকি চাইবো না? অনেকে বলে ঢোকার সময় পারমিশন নিয়ে ঢুকতে। আমি কি পারমিশন চাইবো নাকি চাইবো না? ভেরি গুড, এই যে স্মার্ট আপু, রুবিন আপু খুব স্মার্ট অ্যান্সার দিছে। নো নিড, এক্স্যাক্টলি। আচ্ছা শুনেন, এক্সামিনারের দরজা কি খোলা থাকে না বন্ধ থাকে নর্মালি? দরজা কখনো খোলা থাকে? এই, না না, খোলা থাকে না, খোলা থাকে না, খোলা থাকে না, বন্ধ থাকে। দরজা বন্ধ থাকে। একটা ক্যান্ডিডেট বের হওয়ার পর দরজাটা ক্লোজ হয়ে যায় অটোমেটিক্যালি। বুঝছেন? একটা নতুন ক্যান্ডিডেট যাওয়ার সময় দরজা সবসময় ক্লোজ থাকে। আপনাকে যেটা করতে হয়, আপনাকে নক করতে হয়। আপনাকে নক করতে হয়। যখন ওটা তার আপনার কথা শুনতে পায় না, আপনি নক করতেছেন। কারণ এক্সামিনার জানে যে একজন একজন করে সবাইকে আনে, এনে হচ্ছে ওয়েটিং রুমে বসায়। তারপর যখন আপনাকে ডাকে যে হ্যাঁ এখন আপনি যান, আপনি গিয়ে তখন নক করেন, তাই না? আচ্ছা, নক করলে এক্সামিনার আপনাকে কি বলে? এক্সামিনার যখন কথা বলে এটা শোনা যায় যে হ্যাঁ, এক্সামিনার বলছে প্লিজ কাম ইন। উনি যদি প্লিজ কাম ইন বলে, দরজা খুলে কি আপনি বলতে পারবেন আবার যে মে আই কাম ইন স্যার? এটা কি মানে কি, এটা কি লজিক্যাল? এক্সামিনার বলছে প্লিজ কাম ইন, আপনি কি বলবেন যে মে আই? তার মানে উনি বলার পর আপনি বলছেন মে আই কাম ইন? তাহলে কি এটাও কি বোঝায় যে আপনি অ্যাকচুয়ালি মানে হয় ওনার কথা বুঝেন নাই, আর নইলে আপনি জোর করে এই জিনিসটা শিখে আসছেন 8-10টা ইয়ার মতন, তাই আপনি ওটা কথা বলছেন না। যদি এক্সামিনার বলে প্লিজ কাম ইন, তাহলে আমি সুন্দর মতন ঢুকে ডিরেক্ট আমি এন্টার করব, দেন আমি গ্রিটিং করব। ওই যে এই যেটা বলছি, আমি গ্রিট করব, শেষ, ডিরেক্ট। কারণ মোস্ট অফ দ্য কেসেস এটাই হয়। আপনি যখন নক করতেছেন, এক্সামিনার বলে ইয়েস প্লিজ কাম ইন, আপনি দরজা খুলছেন, তখনই আপনি তাকে গ্রিট করবেন যে গুড মর্নিং স্যার, ব্যাস। গুড আফটারনুন স্যার, তো বা সালাম আলাইকুম স্যার, কেমন আছেন, মানে বাংলায় বলবো না, সালাম আলাইকুম স্যার, ব্যাস। এই তো। বুঝছেন? না, বসে গ্রিট না, ঢুকেই গ্রিট করবেন। ঢুকেই গ্রিট করবেন। যখন দরজা খুলে আপনি ঢুকছেন, ঢুকার সময় আপনি গ্রিট করবেন। বাট আপনাকে পারমিশন দেওয়ার পর তার পারমিশন চাওয়ার মানে হয় না, তাই না? পারমিশন তো দিছে, আবার আপনি পারমিশন চাইবেন কেন? তার মানে আপনি বুঝেন নাই কি বলছে উনি। আচ্ছা, এরপর একটা জিনিস আছে, সিট। সিটের একটা কথা আছে ভাই। আচ্ছা, এটা কি হইতে পারে বলেন তো? এক্সামিনার যদি আপনাকে নিজে বলে প্লিজ বি সিটেড, অথবা প্লিজ হ্যাভ আ সিট। আমি কিন্তু SEAT লিখছি। সিট, এই সিট মানে হচ্ছে বসার জায়গা, যেটা চেয়ার হইতে পারে, যে কোনো বসার জায়গা। আর SIT, সিট মানে হচ্ছে বসা, ওটা একটা ভার্ব। দুটার মধ্যে পার্থক্য আছে। তো এক্সামিনার যদি বলি প্লিজ বি সিটেড অথবা হ্যাভ আ সিট, আপনি কি বলবেন? স্যার মে আই সিট ডাউন, এটা বলবেন নাকি আপনি বসে থ্যাংক ইউ বলবেন? কি বলবেন? থ্যাংক ইউ, শেষ, সিম্পল। অনেকে আবার বলে যে
ঢোকা মাত্রই গ্রিটিং এর সাথে সাথে স্যার মে আই হ্যাভ আ সিট। ভাই এইটুকু ইংলিশ যে আপনি পারেন পারেন মানে সেটা দেখায় কোনো লাভ নেই, আপনি কোনো মার্ক পাবেন না। আপনি এক্সামিনারকে মে আই কাম ইন স্যার বলে ধুম ধারাক্কা গ্রিটিং করে, স্যার মে আই সিট ডাউন, মে আই হ্যাভ আ সিট, এইসব আমি এগুলা শুনি দেখি যে মানুষ পড়ায়, এগুলাতে আপনার কোনো মার্ক নেই, এগুলো বোঝা যাবে যে এ অতিরিক্ত করতেছে। এর তেল 2 মিনিটের মধ্যে শেষ হবে পরীক্ষা শুরু হওয়ার। এর যে এত তেল, এত এক্সাইটমেন্ট, পরীক্ষা শেষ হওয়ার 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর আর কথা বলার কিছু পাবে না, পরে হচ্ছে এই ওই এগুলা করতে থাকবে। না, এগুলাই হয়, বুঝছেন? তো আমরা যেটা করবো, আমরা অ্যাকচুয়ালি আমরা এডুকেটেড, মানে আমরা যারা এখানে আপনারা আছেন ইনশাল্লাহ আমরা সবাই এডুকেটেড ভাবে যাব। আমরা স্ট্যান্ডার্ড মানুষ, আমরা খ্যাত না, আমরা খ্যাত খচ্চর গাইয়া না, আমরা স্মার্ট, আমরা এডুকেটেড, আমরা স্ট্যান্ডার্ড, আমাদের একটা স্ট্যাটাস আছে। আমরা যাব, সেটা আমরা আমরা রিল্যাক্সড, আমরা খুবই কমফোর্টেবল, আমরা কনফিডেন্ট। এবার আমি আসি স্ট্রেংথ, মানে আমি তাহলে কি করব। এতক্ষণ তো এনিমিজ নিয়ে কথা বলছি, তাই না? এতক্ষণ এনিমিজ নিয়ে কথা বলছি, এবার আসি তাহলে আমার স্ট্রেংথ গুলা কি কি, বা আমি সেগুলো ওভারকাম করবো কেমনে, তাই না? আমার তাহলে টিপস ফর দ্য স্পিকিং টেস্ট, আমি তাহলে স্পিকিং টেস্টে কি করবো, আমার বুদ্ধি কি কি আছে, কি কি করতে পারি আমি, বল। আচ্ছা, তো প্রথম বুদ্ধি হচ্ছে ভাই, 1 নাম্বার, একদম রিল্যাক্সড, যে ভাই আজকে আমি যাচ্ছি গল্প করতে, আমি একদম লাইট, আমি একদম কনফিডেন্ট, আমি কিছুই পারি না, আমি কথাই বলতে পারি না, আমি তারপরও কনফিডেন্ট যে ভাই আমি যারা শব্দ শুনবো সেটা শব্দ শুনলে আমি দুম দাঁড়া ক্যান্সার দিব, যা পারি সেটাই দিব। এটা হচ্ছে কেউ যদি প্রিপারেশন ছাড়াও যান, তার ইয়া থাকবে এমন যে ভাই ফুল কনফিডেন্স, কিসের কি, নো ফিয়ার, কোনো ভয় নাই, কিচ্ছু নাই। কাকে ভয় পাবো? এ, এ কে? এতে যে মানুষ শেষ। একটা মানুষের সাথে বসে আমি গল্প করতে যাচ্ছি, গল্প করতে আমি ভয় পাবো কেন? তাই না? আমার হবে ফ্রি আড্ডা, শেষ। একটা ফ্রি আড্ডা দিব আমি, ফ্রিলি ওনার সাথে গল্প করব। কি নিয়ে করব? অ্যাবাউট মাই সেলফ, শুনেন। কখনো এমন হয়েছে যে আপনি একজনের সাথে কথা বলতেছেন, এন্ড সেও কথা বলতেছে, আপনিও কথা বলতেছেন, and আপনার না কথা বলতে ইচ্ছা করতেছে একটু বেশি, আপনি তারে কথা বলতে না দিচ্ছেন না, আয় ভাই তুমি থামো আমি বলি, আরে আমার কথা শুনো আগে মিয়া, আমি কি বলি শোনো। আপনি কথাবার্তা একদম এই সেই কথাবার্তা বলে টলে পুরো একদম, মানে আপনি তারা কথাই বলতে দিবেন না, আপনিই কথা বলবেন। করেন না? আমি করি, আপনারা করেন না? এই যে বসেরা করেন নাকি? করেন, সাবাস, করেন তো। এক্স্যাক্টলি, এইটা হবে আপনার কনফিডেন্স যে ভাই এক্সামিনার কি ওর প্রশ্ন করার আগে, ভাই এখানে আমি ভিআইপি, আজকের পরীক্ষাতে আমি ভিআই, মানে একটা আমি পরীক্ষা না কোনো 1 নাম্বার, এটা কোনো পরীক্ষাই না, শেষ। এটা কোনো পরীক্ষা না, এটা একটা আড্ডা, এটা একটা গল্প, এটা একটা ফ্রেন্ডলি কনভারসেশন, শেষ। যে ভাই একটা মানুষ আজকে আমার ব্যাপারে জানার জন্য মানে সে বসে আছে, চিন্তা করছেন? এত বড় এক্সামিনার বলে কেমব্রিজের, সে আমার ব্যাপারে জানার জন্য বসে আছে, আমার ব্যাপারে। মানে আমি তাইলে কত স্পেশাল, আমার মানে আমার যে স্ট্যাটাসটা কই, এটা যদি বাপ মা বুঝতো, ফ্রেন্ডরা বুঝতো, একটা মানুষ আমার জন্য বসে আছে, এসি রুমে বসে আছে, আমি ওখানে ঢুকবো, আমি হইছি ভিআইপি, সে আমাকে প্রশ্ন করবে, আমি দিব অ্যান্সার। কাকে অ্যান্সার মানে কোয়েশ্চেন করে? কোয়েশ্চেন করে তো ভিআইপি দেরকে, মন্ত্রী মিনিস্টার উপদেষ্টা সমন্বয়ক, তাদেরকে হচ্ছে কোয়েশ্চেন করে সাংবাদিকরা, তাদের জন্য বসে থাকে যে স্যার ভাই এইটা নিয়ে আপনি কি বলতে চান, এইটা নিয়ে আপনার মতামত কি, আচ্ছা এটা যদি এমন হয় তাহলে কি হবে। সমন্বয়ক থাকে পার্টে, উপদেষ্টা থেকে পার্টে, হ্যাঁ এটা হইলে এমন হবে এমন হবে, ব্যাস আপনি থাকবেন ওইটা, আপনার থাকবে পার্ট, আপনার ব্যাপারে জানতে চাচ্ছে, আপনার ভ্যালু বেশি, আপনি হইছেন গিয়ে ভিআইপি, আপনি এর কিসের ভয়, আপনি ধুমধাড়াক ক্যান্সার দিচ্ছেন, শেষ। কিসের কি? কেউ কোনো টাইম আছে কিসের এক্সামিনার? তাহলে একদম রিল্যাক্সড, আপনার শান্তি, আপনার মন একদম হালকা, মনের মধ্যে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, ঠিক আছে? নো ফিয়ার, নো টেনশন, নো নার্ভাসনেস,
নার্ভাসনেস, তাই না? নো নেগেটিভিটি, আমার মনের মধ্যে এটা নিয়ে কোনো নেগেটিভিটি নেই, কোনো কিছু নেই। আমি হয়েছি গিয়ে ফুল কনফিডেন্সে যাচ্ছি। কেউ মুন্না ভাই এমবিবিএস সিনেমা দেখছেন? একটা সিনেমা ছিল মুন্না ভাই এমবিবিএস, তারপর আরেকটা পার্ট ছিল লাগে রাহু মুন্না ভাই। কেউ দেখছেন? আচ্ছা, আপনাদের কাছে তো কমেডি লাগছে বেশি নাকি? আপনাদের কাছে লাগছে মনে কমেডি বেশিরভাগের কাছে। আমার লাইফে মানে আমার কিছু সিনেমা থেকে আমি লাইফে শিক্ষা নিছি, মানে আমি হেভি লেভেলের হচ্ছে কি শিক্ষা নিছি ভাই। মুন্না ভাই এমবিবিএস আমাকে অনেক ইন্সপায়ার করে, সত্যি কথা বলি। মুন্না ভাই এমবিবিএস আমাকে অনেক ইন্সপায়ার করে। আমার সঞ্জয় দত্ত আমার অনেক ফেভারিট একজন অ্যাক্টর। কেউ যদি জিজ্ঞেস করে যে বলিউডের, মানে আমি এখন সিনেমা টিনেমা দেখি না, বাট বলিউডের মধ্যে যদি একজন ম্যানলি, একজন কনফিডেন্ট একটা ফিগার থাকে, সেটা মানে আমার পছন্দের কে আমি বলবো সঞ্জয় দত্ত। ওর একটা সিনেমা ছিল বাস্তব, গ্যাংস্টার ছিল। ওই সিনেমাটা যেমন খুবই মানে একদম মানে অন্তর টাচ করা একটা সিনেমা ছিল, তেমনই হচ্ছে মুন্না ভাই এমবিবিএস। সবাই কমেডিটা দেখছে, আমি ওর ফিলোসফিটা, আমি ছোট ছিলাম যদিও, বাট আমি ওর ফিলোসফিটা দেখছি যে লোকটা একটা গুন্ডা। মুন্না ভাই এমবিবিএস এটা মাস্তান, বাট সে দেখছে আচ্ছা, মানে তার একটা কথা দিয়ে একটা মানুষের হেল্প হয়, একটা মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায়, সে ওইটাই করছে। এবং সে কনফিডেন্ট ছিল, তা সে কোনোদিন মানে হেজিটেট করে নাই, তার কোনো কিছু নিয়ে ভয় নাই তার। সে কেয়ারই করে না কাউকে, ডাক্তার, প্রিন্সিপাল, মেডিকেল কলেজের প্রিন্সিপাল, এ ও পুলিশ কিচ্ছু কেয়ার করে না, যা করতে হবে সে করে ফেলে শেষ। তো এই লোকের একটা কনফিডেন্স ছিল, এই লোকের একটা পার্সোনালিটি ছিল। সে লাইফে মানে যেটা করা দরকার সেটা সে করবে শেষ। মানুষ কি বলছে, ও তাকে কি মনে করছে, নাকি অশিক্ষিত মনে করছে, গুন্ডা মনে করছে, আমার দেখার কিচ্ছু নেই, আমার করতে হবে, আমি করে ফেলবো শেষ। যেটা করা উচিত, যেটা করা ভালো সেটা আমি করে ফেলবো। তা আমি খুব মানে আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি মুন্না ভাই এমবিবিএস দেখে। যদি কেউ চান একবার দেখতে পারেন, মানে জাস্ট ওই জিনিসটা দেখার জন্য যে মুন্না ভাইয়ের একটা ডিফারেন্ট সাইড আছে। সে খুব ইমোশনাল, সে খুব সিম্প্যাথেটিক, সে মানুষের জন্য ফিল করে, মানুষের কষ্ট বুঝে এবং মানুষের প্রবলেম সে সলভ করার চেষ্টা করে নিঃস্বার্থভাবে। সে খুব সেলফলেস, তা সে কোনো স্বার্থ দেখে না, সে সিম্পলি একটা মানুষকে হেল্প করার চেষ্টা করে। সিনেমাটা যতবার দেখছি আমার না মানে হাসিতে আমার কান্না বেশি আসছে। রিয়েল কথা বলতেছি, আমার এখনো দেখলে আমার এখনো ওই সিন গুলোতে আমার কান্না চলে আসে। মানে আমি আমি ওটা মানে ওটা আমার খুব, আমি ফিল করি জিনিসটা যে ভাই খুব ইয়া। আচ্ছা, আরেকটা সিনেমা আছে না, ডাঙ্কি, আইএলস রিলেটেড। ও আচ্ছা, মানে শাহরুখ খান, আমি দেখি নাই, আমি শুনছি ওটার মিম টিম দেখছি, আমি দেখি নাই সিনেমাটা। আচ্ছা, তো যাক, এই যেটা বলছি যে আপনি যখন ঢুকবেন স্পিকিং টেস্টে, আপনি হচ্ছেন মুন্না বাই এমবিবিএস। এটা আমি আর লিখতেছি না, লিখলে তো আবার এটা একটা মানে বেশি হয়ে যায়। আপনি হচ্ছেন মুন্না ভাই এমবিবিএস, আপনি কিছুই জানেন না, বাট আপনি আপনার মধ্যে যা আছে সেটাই সব, সেটাই এনাফ। আপনি ব্যান্ড 9/9 স্কোর পাবেন, আপনার ভিতর যা আছে, ভিতরে যেটা আছে খালি সেটা ঠিক মতন বাইর করেন, তাইলে হবে, কিচ্ছু লাগবে না। কোনো আই কন্ট্যাক্ট লাগবে না, কিসের আই কন্ট্যাক্ট, কে সে, কিছুই না। ওকে ওবায়দুল কাদের, ওর কি পার্ট অনেক বেশি? তো থেকে তো আমার পার্ট বেশি। কোনো হাসি লাগবে না, ঠাট্টা লাগবে না, টেবিলে হাত রাখা লাগবে না, পারমিশন নেওয়া লাগবে না, বসার জন্য কিছু বলা লাগবে না, যা আছে আপনি ধুম ঢুকবেন সুন্দর মতন। আপনি থাকবেন কনফিডেন্ট, এক্সামিনের উল্টা মানে ভরকায় যাবে যে কিরে ভাই। ওই যে থ্রি ইডিয়টস একটা ইয়ে দেখছেন? থ্রি ইডিয়টস একটা ইন্টারভিউ সিন ছিল, ওই যে একটা বন্ধু ছিল রাজু রাস্তোগি। রাজু রাস্তোগি ওই যে একদম সহজ সরল, খুব ভয় পায়, সারাক্ষণ খালি ভয় পায়, দেখছেন? খালি ভয় পায়, খালি এইটা ওইটা, মন্ত্র টন্ত্র এগুলো পরে, হাতের মধ্যে দড়ি টড়ি এগুলো বাঁধতে টানতে অবস্থা খারাপ। সুইসাইড করতে গেছিল, হ্যাঁ। তো রাজু রাস্তোগি যখন একদম ভয়টা সব গেছে গায়ে, একদম কেয়ারলেস ভাবে ঢুকছে না ইন্টারভিউ টেবিলে, উল্টা পাল্টা কথাবার্তা যা আছে ধুমধাম বলতেছে, পরে বলছে না যে তুম কাহা সে আয়ে হো ভাই। যারা ইন্টারভিউ বোর্ডে ছিল, ভাই তুমি কোত্থেকে আসছো, তুমি তুমি কে? আরে এক্সামিনার যে তুই ইয়াতে থাকে বা এত দরকার নেই, ওটা আবার বেশি কনফিডেন্স। এক্সামিনার আবার একদম খায় দেওয়ার দরকার নেই, বাট হ্যাঁ ফিয়ারলেস, আপনি ভয় পাবেন না, আপনি কনফিডেন্ট থাকবেন। আপনি এখানে কোনো মানে চাকরি পরীক্ষা দিচ্ছেন না, আপনার বসের সামনে বসতেছেন না, বসের সামনে বেতন বাড়ানোর জন্য আপনি তদবির করতেছেন না। আপনি আছেন আপনার, আপনার ব্যাপারে জানার জন্য এক্সামিনার আসছে, শুধু আপনার জন্য, ঠিক আছে? তুমি জানতে চাও,
প্রশ্ন করো কি জানতে চাও। ঠিক আছে, আমি সেগুলো বলতেছি, ব্যাস। এই থাকবে কনফিডেন্স। ঠিক আছে, তাহলে আমরা তাহলে জাস্ট নিজের ব্যাপারে কথা বলবো, টক অ্যাবাউট মাইসেলফ। নিজের ব্যাপারে কথা বলার মতন মজার আসলে কিছু নেই। নিজের ব্যাপারে বলছে তো, যা সত্য সেটাও বলবেন, যেটা সত্য না সেটাও বলবেন। মানে ফিউচারে সত্য হবে ইনশাল্লাহ। মানে ইমাজিন করবেন, খালি ক্রিয়েটিভ হবেন যে হ্যাঁ আমি না এমনও, আমি কিন্তু মানে খুব মানুষটা খুব একটা আসলে খারাপ না, একটু ভালোই আছি, একটু সুন্দর আছি। সবাই আমাকে দেখলে একটু কেমন কেমন করে, এই টাইপের একটু। নিজেকে যেভাবে স্পেশাল ফিল করেন, যেভাবে নিজেকে ভালো ফিল করেন, যা যেমনি আপনার নিজেকে ভালো লাগে সেভাবে প্রেজেন্ট করবেন। বুঝছি তো? আপনি যেভাবে নিজেকে দেখবেন, পৃথিবী সেভাবে আপনাকে দেখবে। আপনি নিজেকে দেখেন সুন্দর, পৃথিবী আপনাকে দেখবে সুন্দর। আপনি নিজেকে দেখেন পচা, পৃথিবী আপনাকে দেখবে পচা। শেষ। ঢুকছে মাথায়? শুধু আইএলস না, পুরো পৃথিবী লাইফের জন্য বলতেছি এটা। নিজেকে যেভাবে দেখবেন, পৃথিবী আপনাকে সেভাবে দেখবে। নিজেকে যেভাবে ট্রিট করবেন, পৃথিবী আপনাকে সেভাবে ট্রিট করবে। আপনি যদি মনে করেন আমি তো অনেক ছোট মানুষ, আমি তো আসলে মানুষের ভিড়ে মানে আমাকে তো কেউ চিনে না, কেউ আপনাকে চিনবে না। আপনি যদি ফিল করেন না আমাকে সবাই চিনবে, কেন আমাকে চিনবে না? আমিও একটা মানুষ, আল্লাহ আমাকে বানাইছেন। আমি 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 ভালো কিছু করতে পারবো। আমার মধ্যে সেই এবিলিটি আছে, সেই পোটেনশিয়াল আছে। মানুষ আপনাকে রিকগনাইজ করবে যে ওর মধ্যে কিছু একটা আছে। So it's how you see yourself. You see yourself to be special, people will see you as special. ঢুকছে মাথায়? আইএলস না, সবখানে। সামনে এমবাসি ইন্টারভিউ ফেস করতে পারেন, ইউনিভার্সিটি ইন্টারভিউ করতে পারেন, যেখানে যাবেন সেখানে কনফিডেন্ট থাকবেন, নিজের ব্যাপারে ভালো ফিল করবেন। এবং কেউ যাতে কখনো আপনাকে না বলতে পারে, মানে খারাপ না ফিল করাইতে পারে, এটা মাথায় রাখবেন। কেউ, কারো কথায় আপনি কখনো ইম্প্যাক্টেড হবেন না, কারো কথায় কখনো এফেক্টেড হবেন না। কেউ যদি বলে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি এই সেই, কখনো এফেক্টেড হবেন না। সবসময় বিশ্বাস করবেন না, ঠিক আছে, আমি স্পেশাল, আমি ভালো, হয়তো এটা আমার একটা উইকনেস, আমি এটাকে ইমপ্রুভ করে ফেলবো। আপনি ভালো, আপনি বেস্ট। আপনার মধ্যে একটা উইকনেস আছে, সেটা আপনি ঠিক করে ফেললে আপনি আবার আগের ইয়েতে চলে আসছেন। কখনো কেউ যাতে আপনাকে ছোট ফিল না করাইতে পারে, আপনাকে অপমান না করতে পারে, এটা মাথায় রাখবেন। সেলফ রেসপেক্ট খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড যেটা বলছি, প্রায়র প্রিপারেশন। প্রায়র প্রিপারেশন কি জিনিস? আমি যে যে স্পিকিং টেস্টে যাব, যে যে গল্প করতে যাব, আড্ডা দিতে যাব, সেই আড্ডার জন্য আমার কিছু প্রিপারেশন আছে। সেই প্রিপারেশনটাই হচ্ছে 100% প্র্যাকটিস। এখানে কোনো থিওরি নেই, এটা হচ্ছে 100% প্র্যাকটিস। আপনি ওই সেটিং এ, আইএলটিএস স্পিকিং টেস্টের যে সেটিং, যে ফরম্যাট, সেই সেটিং এ প্র্যাকটিস করে যাবেন যত বেশি, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। লাগলে আপনি এভরিডে একটা স্পিকিং প্র্যাকটিস করবেন, সেটা ফ্রেন্ডের সাথে হইতে পারে, বাসায় কোনো ফ্যামিলি মেম্বার হইতে পারে, সেটা আপনারা যে ওরা গ্রুপে সবাই একসাথে আছেন তাদের একসাথে হইতে পারে। যেভাবে চান আমাকে শুধু বলবেন, আমি সেটা আপনি অ্যারেঞ্জ করে দিব, যেভাবে চান। বাট আপনারা প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনার প্রিপারেশন ভালো হবে। স্পিকিং কিন্তু একটা প্র্যাকটিস টেস্ট। যদি মানে প্র্যাকটিস বেস টেস্ট, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার স্কিল ডেভেলপ করবে। যত কম প্র্যাকটিস, তত আপনার মধ্যে সমস্যা থাকবে। সমস্যা কাটানোর একটাই ওয়ে, প্র্যাকটিস করে যাওয়া, আর কিচ্ছু না। সবাইকে বুঝতে পারছেন? এবং আমার সাজেশন, ডেইলি অ্যাটলিস্ট একবার এই পুরা স্পিকিং টেস্টের পুরা 3টা পার্ট, আমি আজকে জাস্ট স্পিকিং টেস্টের একটা ব্রিফ দিচ্ছি, টেস্টটাকে আপনার সামনে ইন্ট্রোডিউস করতেছি। ঠিক আছে, শুধু আজকে আমি ব্রিফ করতেছি, আজকে আপনাদেরকে ইন্ট্রোডিউস করতেছি। আমি আপনাদেরকে এখন আজকে পরীক্ষার কোনো কিছুতে যাচ্ছি না। জাস্ট টেস্টের অ্যাপ্রোচটা বুঝেন, যে টেস্টটাকে আমি কিভাবে দেখবো। এক নম্বর, টেস্ট হিসেবে দেখবোই না, এটাকে দেখবো একটা গল্প হিসেবে, আড্ডা হিসেবে, শেষ। আড্ডা দিতে যাচ্ছি, গল্প করতে যাচ্ছি, ব্যাস শেষ। বাস কাউন্টারের লোক আর কি স্পেশাল? আইএলটিএস এক্সামিনে হয়েছে তো কি হয়েছে? ওই বাস কাউন্টারে আমার পাশে যে লোকটা বসে, ওই ওই ওর যেমন ভ্যালু, এই লোকের তেমনই ভ্যালু, শেষ। বাট রেসপেক্ট, কার্টিসি, ম্যানার্স, তারপর ফ্রি, ফ্রি কনভারসেশন, ফ্রি আড্ডা, ফ্রি গল্প, শেষ।
আচ্ছা, তাহলে প্র্যাকটিস খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা যেটা বলি যে কিছু আমার আগে থেকে জিনিস আমার জেনে যাওয়া দরকার, যেমন টেস্টের ওভারঅল ফরম্যাটটা কি। আচ্ছা, কে বলতে পারবেন এই আইএলটিএস স্পিকিং টেস্ট কতক্ষণ ধরে হয়? ডিউরেশন কতক্ষণ থাকে বলেন তো? সাবাস, ভেরি গুড। অ্যাপ্রক্সিমেটলি 15 মিনিটস, 15 মিনিটের মতন একটা পরীক্ষা। আচ্ছা, এখানে আপনাকে কোয়েশ্চেন করবে কে? কোয়েশ্চেন করবে কে? শুধু এক্সামিনার। এক্সামিনার আস্কস কোয়েশ্চেন্স। আমি না হাস্যকর একটা জিনিস পাইছি, কে জানি বলতেছিল যে আপনিও মাঝে মাঝে এক্সামিনারকে কোয়েশ্চেন করবেন। আপনিও এক্সামিনারকে কোয়েশ্চেন করবেন। এটা নাকি বলে এনকারেজ করে, এটা নাকি মার্ক বাড়ায়। আচ্ছা, 11 to 14 মিনিটস না বলে আমি বলি যে আমি 15 মিনিটের প্রিপারেশন নিব। ধরেন পরীক্ষা আমার 11 মিনিটে শেষ হয়েছে, বাট আমি যদি 15 মিনিট কথা বলার প্র্যাকটিস রাখি, তাহলে 11 মিনিট আমার জন্য সহজ। আমি যদি ফুটবল ম্যাচ আমি যদি 120 মিনিট খেলি, তাহলে 90 মিনিট আমার খেলার সহজ। তাহলে আমি একটু বেশিক্ষণ ধরে প্র্যাকটিস করবো, আমি 15 মিনিটস ধরে প্র্যাকটিস করবো। আর কখনো এক্সামিনারকে উল্টা সিধা কোয়েশ্চেন করতে যায়েন না প্লিজ। এখানে আপনি কোয়েশ্চেন করার লোক না, কোয়েশ্চেন করবে এক্সামিনার। আপনার কাজ কি? ক্যান্ডিডেট গিভস অ্যান্সার্স, এটাই হচ্ছে টেস্টের প্যাটার্ন। যে ভাই, এক্সামিনার আস্কস কোয়েশ্চেন্স, এক্সামিনার কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, ক্যান্ডিডেট ক্যান্ডিডেট গিভস অ্যান্সার, সে অ্যান্সার দিবে, শেষ। সিম্পল জিনিস। ওই আপনি স্পেশাল, আপনার সামনে সাংবাদিক বসছে যে ভাই এটা কেমন, আচ্ছা ওইটা কেমন, ওইটা কেমন, এটা কি, এটা নিয়ে কি মনে করেন, ওটা নিয়ে কেমনে দেখতেছেন। আপনি তো ভিআইপি, আপনি বসে বসে অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, এটা ক্লিয়ার। আচ্ছা, একটা স্টাইল আছে বুঝছেন, এটা খুব ইম্পর্টেন্ট টিপ আবার, কনভারসেশন স্টাইল। আমাকে একটা কথা বলেন তো, যে আপনি খুব তাড়াতাড়ি কথা বললে কথা বলা সহজ হবে, নাকি একটু আস্তে আস্তে কথা বললে কথা বলা সহজ হবে? আলটিমেটলি যখন আপনাকে একটা কোয়েশ্চেন করে, আপনাকে তো চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে, তাই না? একটা কোয়েশ্চেন যখন আপনাকে করে, আপনাকে থটফুলি অ্যান্সার করতে, আমি শর্টকাটে লিখতেছি থটফুলি, মানে চিন্তা ভাবনা করে আপনাকে অ্যান্সার করতে হয়। চিন্তা ভাবনা করে, আপনি কিন্তু চিন্তা ভাবনা ছাড়া অ্যান্সার করে একটু, মানে এটা তো আসলে মানে যত বেশি চিন্তা মানে চিন্তাটাকে আবার ইজি করতে হবে অবশ্যই। এমন না যে আমি চিন্তা করতে করতে আমার সময় পার হয়ে গেছে, না। চিন্তাটা আসবে সহজে, সেটা অ্যান্সার হিসেবে আসবে সহজে, তাই না? আচ্ছা, হ্যাঁ। এখন এটা কি ফাস্ট করবেন নাকি স্লো করবেন? মনে রাখবেন, যদি আপনি ফাস্ট অ্যান্সার করেন, আপনার কিন্তু কম সময়ের মধ্যে অ্যান্সার শেষ হয়ে যাবে, এবং আপনি চিন্তা করার বেশি সময় পাবেন না। আমার যেটা পছন্দ সেটা হচ্ছে একটা স্লো স্টাইল। একটা স্লো স্টাইল। কিরকম স্লো? আমি আস্তে, আমি আমি দেখাবো ভাই, আমি এমনিই কথা বলি। আমি না খুব আস্তে আস্তে কথা বলি। তো ও বুঝবে না যে আমি যে কথা বলতেছি, কথা বলার মাঝে মাঝে আমি পরের লাইন কি বলবো সেটা আমি চিন্তা করতেছি। আমি যখন এক লাইন কথা বলতেছি, সেটা বলতে বলতে পরের লাইনে আমি কি বলবো সেটা কিন্তু আমি চিন্তা করে ফেলতেছি। সেই চিন্তা করার সময়টা আমি পাবো যদি আমি আস্তে আস্তে কথা বলি। তাহলে আমি যদি আস্তে আস্তে কথা বলি, এটা একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে, আমি তার সাথে থিঙ্ক অফ মাই নেক্সট আইডিয়া, আমার পরের আইডিয়াটা কি হবে সেটা নিয়ে আমি চিন্তা করতে পারবো। তো তাহলে আমার খুব একটা ব্রেক পড়বে না। কথার কথা আমাকে জিজ্ঞেস করছে, আহ হোয়াট ইজ ইয়োর ফেভারেট ওয়েদার, আমার ফেভারিট ওয়েদার কি। এখন ফেভারিট ওয়েদার কি সেটা আমাকে বলতে হবে, 1 নাম্বার। আর কেন সেটা আমার ফেভারিট সেটাও কিন্তু বলতে হবে। আপনাদেরকে আমি এটা নেক্সট ক্লাসে দেখাবো, যে যখন এটা কোয়েশ্চেন করবে সেটা সাথে সবসময় একটা সাইলেন্ট ওয়াই থাকে, যে কেন। তো 1 নাম্বার ফেভারিট ওয়েদার সেটা কি? আমার ফেভারিট ওয়েদার হচ্ছে সামার। আচ্ছা, কেন, ওয়াই? মানে এখন আমি যদি খুব ফাস্ট বলি,
মাই ফেভারিট ওয়েদার ইজ সামার, শেষ। এখন কেন, সেটার জন্য আমাকে আবার দেখা যাবে একটু পজ দিতে হচ্ছে। এই পজটা বা এই গ্যাপটা নেগেটিভ। তার থেকে আমি যদি বলতাম যে মাই ফেভারিট ওয়েদার ইজ সামার, অ্যান্ড ইট ইজ বিকজ সামার brings a lot of seasonal fruits. I am a big fan of local fruits like watermelons, mangoes, which are only available during summer. And that is why I am fascinated when summer is about to come. এটা হচ্ছে আমার অ্যান্সার, যে আমার পছন্দের সিজন হচ্ছে সামার। কেন? কারণ হচ্ছে গিয়ে সামার অনেকগুলা সিজনাল ফ্রুট নিয়ে আসে। যখনই সামার আসে আমি আহ, যেসব লোকাল ফ্রুটস আছে আমাদের, ওয়াটারমেলন, ম্যাঙ্গোজ, এই টাইপের ফ্রুট গুলার ব্যাপারে আমি খুব ফ্যাসিনেটেড থাকি, আমি খুব আগ্রহ নিয়ে বসে থাকি যে ভাই আম খাইতে পারবো, তরমুজ খাইতে পারবো। তো এই কারণে সামার আমার ফেভারিট সিজন। আমি আস্তে আস্তে যখন কথা বলতেছি আমি চিন্তা করার সুযোগ পাচ্ছি। এক্সামিনে কিন্তু ধরার উপায় নাই যে লোকটা কি এই কিছু ফাঁকি ঝুঁকি দিচ্ছে নাকি লোকটা এমনি কথা বলে। সেখানে দেখবে যে কয়েকটা লাইন কয়েকবার কয়েকটা অ্যান্সার পাবে, সে বলবে না লোকটা না এমনি কথা বলে। তখন সে লিখবে যে ভেরি স্লো, মানে সে স্লো লিখবে না, সে লিখবে অর্গানাইজড, কাম। সে রিভিউ দেয় যে এই ক্যান্ডিডেট হচ্ছে কি খুব অর্গানাইজড, উনি গোছালো, উনি কাম, উনি স্টেডি, উনি ধীর স্থির, উনি শান্ত, উনি এভাবে অ্যান্সার করে, উনি খুব গোছালো, ব্যাস। দেখছেন না, যারা খুব গোছালো সুন্দর করে কথা বলে, আস্তে আস্তে কথা বলে, তাদের কথা শুনতে ভাল লাগে। আর যারা খুব ফাস্ট, তাদের কথা কি বলছে কি শুনছি কিছুই বুঝি না। আর যারা আস্তে আস্তে কথা বলে, সুন্দর করে কথা বলে, তাদের কথা শুনতে ইচ্ছা করে, তাই না? এক্স্যাক্টলি, তাহলে আমার স্টাইল থাকবে ও আলহামদুলিল্লাহ। না, আমি না আসলে সত্যি কথা, আমি না কথা বলতাম না। আমি কথা বলতাম না টোটালি। আমি ইউনিভার্সিটি, মানে আমি যখন ইউনিভার্সিটিতে, আমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছিলাম আলহামদুলিল্লাহ। আমি আমি আইএলটিএস এক্সামের সময় আমি সব প্রিপারেশন নিইনি। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম 2011-এ, 2011 সালে, আমি কিন্তু আমি কারো কাছে প্রিপারেশন নিই নাই, আমি নিজে নিজে পড়ছিলাম, নিজে নিজে ইয়ে করছি সবকিছু। ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরি মেম্বার হয়েছিলাম। ওখানে গিয়ে আমি বই পড়তে, কারণ তখন নীলক্ষেতে এত সহজে বই টই পাওয়া যাইতো না। আজকে যেমন আপনারা প্রতি এলাকায় এলাকায় বই পান। মানুষ আইএলস মানে কি এটাই বুঝতো না। তখনও স্মার্টফোন এতটা এতটা আসে নাই, ইউটিউবের কোনো লিসেনিং নাই। আমি হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের ওই, ওখানে কয়েকটা কম্পিউটার ছিল, আমি দাঁড়ায় থাকতাম যে একটা কম্পিউটার কখন ফাঁকা হবে। কম্পিউটার ফাঁকা হইলে আস্তে করে গিয়ে বসতাম। 1 ঘন্টা টাইম, আমি 1 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি করে কি শুনবো না শুনবো এটা বুঝতে বুঝতে আমার সময় চলে যেত। তো অনেক, তখন অনেক চ্যালেঞ্জিং ছিল একটা সময়। এখন তো আপনাদের অনেক সহজ হয়ে গেছে সবকিছু। তো আমার কেউ গাইড করার ছিল না যে কি করতে হবে না করতে হবে, আমি গবেষণা করে 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 বাইর করছি আমার কি করতে হবে। তো অবশ্য আমাকে হেল্প করছে, কারণ যখন আমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছি আমি দুইখানে পড়াইতাম। একটা হচ্ছে আমি আমি ইকোনমিক্সে চান্স পাইছি। আমি এ লেভেলস এর ইংলিশ মিডিয়ামের ইকোনমিক্স পড়াইতাম। তার সাথে আমি ঢাকা ইউনিভার্সিটিতে খুব ভালো একটা পজিশন পাইছিলাম, ওই ভার্সিটি অ্যাডমিশন কোচিং আছে, ইউসিসি। আমি ওখানে ইংলিশ পড়াইতাম আর ম্যাথ পড়াইতাম। তার সাথে আমি মেন্টরস ছিল, মেন্টরসে আমি আইএলস পড়াইতাম। তো তখন আমার প্রথমবার কথা বলা লাগছে, আমি না খুবই প্যানিক ছিলাম। জানলা কথা বলতে হবে, কেমনে কথা, আমি তো কথা বলতে পারি না। পরে চিন্তা করছে আচ্ছা ঠিক আছে, এটাকে না কাজ হিসেবে না নেই, কাজ হিসেবে নিলে টেনশন, যে পড়াইতে হবে। ভাই আমি স্টুডেন্টদেরকে ভালোবাসি, যে যারা স্টুডেন্ট তারা সবাই আমার ভাই বোন, তারা আমার খুব ক্লোজ। তাদের সাথে আমি তাদের সাথে আমি ফ্রেন্ডলি হয়ে যাই, তাদের ভালোবাসি, তাদেরকে যেটা দিতে হবে সেটা আমি দিই। যদি আমি ভালোবাসি তাহলে আমি অনেক কিছু দিতে পারবো। আর যদি আমি কাজ হিসেবে দেখি, তাহলে আমি চিন্তা করবো যে ভাই কত তাড়াতাড়ি সময় শেষ হবে, আমি জাস্ট কোনো মতে যেটা পড়াইতে হবে পড়াই দিয়ে আমি ভাগি, শেষ। না, আমি ভালোবাসতে চাই। আমি আপনাদেরকে আমার যেটা বেস্ট দেওয়ার আছে সেটা আমি দিতে চাই, ব্যাস। ওইখান থেকে আর কি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, যে আমি তখন কি জাস্ট রিয়েল লাইফ থেকে কথা বলে বলে পড়াশোনায় আসতাম।
যে আমি কখনো ডিরেক্ট পড়াশোনা না এসে আগে একটু রিয়েল লাইফ থেকে একটু গল্প, হালকা একটা সিচুয়েশন নিয়ে ওই সিচুয়েশন থেকে কথা বলতে বলতে আমি চলে আসছি। আমি পরে গিয়ে দেখছি কেমব্রিজে এইটাই হচ্ছে রেকমেন্ডেড স্টাইল। আলহামদুলিল্লাহ, কেমব্রিজে এটা হচ্ছে রেকমেন্ডেড স্টাইল যে আপনি একটা রিয়েল লাইফের এক্সাম্পল থেকে পড়াশোনায় আসবেন। আপনার আজকে পড়াশোনার টপিক কি, সে ডিরেক্ট টপিক থেকে না এসে একটা এক্সাম্পল নিবেন, সেখান দিয়ে গল্প করতে করতে আপনি পড়াশোনায় ঢুকে যাবেন। স্টুডেন্টরা বুঝবে না কোন সময় পড়াশোনায় ঢুকছে। তো এটা হচ্ছে ওদের রেকমেন্ডেড স্টাইল। আলহামদুলিল্লাহ, তো খুব ভালো লাগছে আমার কাছে যে না, তাহলে এত বছর আমি তাহলে খারাপ কিছু পড়াইনি, যেটা করছি ভালোই করছিলাম। আচ্ছা, পাইছেন যে আমি স্টেডি, খুবই শান্ত, গোছালো, সুন্দর করে আমি কথাবার্তা বলবো। ঠিক আছে, বুঝছেন? আচ্ছা, এখন যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা আমি একবার লিখে দিচ্ছি আপনাদেরকে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মানে মার্কিং ক্রাইটেরিয়া। আমি কোন জিনিসগুলোতে মার্ক পাই, কোন জিনিসগুলোতে মার্ক পাই। আচ্ছা, সবার আগে 1 নম্বর, ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সি মানে কি? একটু আগে বলতেছিলাম, আপনি স্মুথ কথা বলেন। আপনি আপনি যখন কথা বলেন আপনার কথার একটা স্মুথ ফ্লো থাকে। আমি একটু ইয়া দিই, স্মুথ ন্যাচারাল ফ্লো। এটাই আপনার ন্যাচারাল স্টাইল। আপনি খুব মানে আমি বাংলা যেমনি বলতেছি আমি এমনি ইংলিশ বলবো শেষ। বাংলা বলার সময় যেমন আমার খুব একটা টেনশন নাই, আমি রিল্যাক্সে বাংলা বলি, ঠিক ওইভাবে ইংলিশ বলবো। তাহলে স্মুথ, আমার কথার মধ্যে ব্রেক থাকবে না। মানে আমি নো লিখতেছি, বাট মানে চেষ্টা করবেন যত কম দেওয়া যায়, যত কম দেওয়া যায়, ব্রেক যত কম থাকে আপনার কথায়। এটা এই জিনিসগুলো সব প্র্যাকটিস দিয়ে সলভ হবে। আচ্ছা, ন্যাচারাল ফ্লো থাকবে এবং ক্লিয়ার থাকবে কথাবার্তা। স্পষ্ট কথা বলবেন, স্মুথলি কথা বলবেন, ন্যাচারালি কথা বলবেন। কেউ যাতে মনে না হয় যে জোর করে কথা বলতেছে, ঠেলে ঠেলে কথা বলতেছে, কথা আসে না, পেটের ভিতর চাপ দিয়ে দিয়ে কথা বাইর করতেছে, এমন যাতে মনে না হয় আপনাকে। আচ্ছা, সেকেন্ড, প্রোনাউন্সিয়েশন মানে কি? উচ্চারণ। আমি কিন্তু অ্যাকসেন্ট বলতেছি না, নট অ্যাকসেন্ট। আপনাকে ব্রিটিশ আমেরিকান ওইসব অ্যাকসেন্টে কথা বলতে হবে না। যদি আপনি আপনার একটা অ্যাকসেন্ট থাকে সেটা ভালো, কোনো সমস্যা নেই, বাট এটাও নফল। আপনার মেইন হচ্ছে প্রোনাউন্সিয়েশন। একটা শব্দ আপনি কারেক্টলি উচ্চারণ করবেন। কারেক্ট, এটা কিন্তু অ্যাকসেন্ট না, কারেক্টলি উচ্চারণ করবেন। কিরকম? আমি বলতেছি, আই উইল বি ট্রাভেলিং টু সিডনি ইন মার্চ। আই উইল বি ট্রাভেলিং টু সিডনি ইন মার্চ। আমার কথা সবাই বুঝছেন আমি কি বলছি? কথা বুঝছেন আমি কি বলেছি? গুড। হ্যাঁ, আই উইল বি ট্রাভেলিং টু সিডনি ইন মার্চ। আপনার প্রত্যেকটা ওয়ার্ড, আপনার সেন্টেন্স ইজি টু আন্ডারস্ট্যান্ড। আপনি যখন একটা শব্দ উচ্চারণ করেন, এটা শব্দগুলা দিয়ে যখন একটা সেন্টেন্স পুরোটা আপনি বলেন, সেটা যাতে বোঝার জন্য সহজ হয়। ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ক্লিয়ার টু আন্ডারস্ট্যান্ড, আমি একবার লিখে দিচ্ছি। ক্লিয়ার মানে আপনার কথা স্পষ্ট, কথা কথা আপনার মানে বুঝতে কষ্ট হচ্ছে না, এবং সহজ। ক্লিয়ার অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড, আপনার কথা এক হচ্ছে স্পষ্ট, সেকেন্ড হচ্ছে সহজ বোঝার জন্য। তাহলে সহজে বোঝা যায়, ক্লিয়ারলি বোঝা যায়, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট মার্কিং এর জন্য। থার্ড, ভোকাবিউলারি। যদি আপনি রেলেভেন্ট ভোকাবুলারি, রেলেভেন্ট মানে যেটা প্রাসঙ্গিক, ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ব্যবহার করেন, তাহলে সেটা ভালো। কিরকম? রেলেভেন্ট ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, প্রাসঙ্গিক শব্দ এবং ফ্রেজেস। কিরকম দেখেন, আপনাকে বললো যে হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট দ্য কারেন্ট গ্লোবাল ওয়ার্মিং ইস্যু।
গ্লোবাল ওয়ার্মিং ইস্যু নিয়ে আপনি কি ফিল করেন? আপনি বলবেন, আই থিঙ্ক ইট ইজ বিকামিং আ গ্রেট বার্নিং কোয়েশ্চেন। শব্দ শুনছেন, বার্নিং কোয়েশ্চেন? মানে প্রকট সমস্যা, বিশাল সমস্যা। আমি বলতে পারতাম ইট ইজ বিকামিং ওয়ান অফ, দেখেন আপনি যদি বার্নিং কোয়েশ্চেন না জানা থাকে কোনো সমস্যা নেই, আপনি বলবেন ইট ইজ বিকামিং ওয়ান অফ দ্য মোস্ট মেজর চ্যালেঞ্জেস অফ নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট ফর দ্য ওয়ার্ল্ড। এটা পৃথিবীর যে নেচার এবং এনভায়রনমেন্ট তার জন্য খুব বড় একটা, মানে যতগুলো চ্যালেঞ্জ আছে তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হচ্ছে এটা। ইট ইজ মেইনলি happening because of unrestricted কার্বন এমিশন। এই শব্দটা কি কেউ কখনো শুনছেন, কার্বন এমিশন? কার্বন মানে ওই যে আমরা যে যাই কিছু পোড়াচ্ছি, যা কিছু ব্যবহার করতেছি, আমাদের বায়ুমণ্ডলে যে কার্বন আমরা ছাড়তেছি, এটাকে বলে এই কার্বন এমিশন শব্দটা হচ্ছে গিয়ে গ্লোবাল ওয়ার্মিং এর সাথে রিলেটেড। আচ্ছা, আমি আবার বললাম যে ইট ইজ অলসো পার্টলি হ্যাপেনিং ডিউ টু দ্য ইউজ অফ, ওটা কি জানি বলে, আরে নাম গেছি ভুলে, CFC gases, that is used in refrigerators and air conditioners। যে এটা হচ্ছে আরেকটা জিনিসের জন্য, যেটা কি, যেটা হচ্ছে CFC গ্যাস, যেটা পাওয়া যায় আমাদের ফ্রিজ, রেফ্রিজারেটর অথবা এয়ার কন্ডিশনার্সে। And also another factor that is contributing to global warming is the high rate of deforestation। ডিফরেস্টেশন, ফরেস্ট মানে জঙ্গল, গাছ, ফরেস্টেশন মানে গাছ লাগানো, ডিফরেস্টেশন মানে গাছ কেটে ফেলা। তাই আমি বললাম অ্যানাদার ফ্যাক্টর দ্যাট ইজ কন্ট্রিবিউটিং টু গ্লোবাল ওয়ার্মিং ইজ ডিফরেস্টেশন। পিপল আর কাটিং ডাউন ট্রিজ ইন লার্জ নাম্বারস। মানুষ অনেক বড় বড় সংখ্যায় গাছ কেটে ফেলতেছে, বাট নিউ প্ল্যান্টস অর ট্রিজ আর নট বিং প্ল্যান্টেড ইন দ্য সেম রেশিও। নতুন গাছপালা একই রেশিওতে লাগানো হচ্ছে না, যে কারণে all these factors have combinedly created a very negative impact on our current global warming issue। তো গ্লোবাল পৃথিবী গরম হয়ে যাচ্ছে, এটা একটা এমনিতে একটা সমস্যা, সেটাকে আরো খারাপ করতেছে হচ্ছে এই সমস্যাগুলো। তো এই যে যতগুলো ফ্রেজ, যতগুলো শব্দ আমি ব্যবহার করছি, প্রত্যেকটা কি গ্লোবাল ওয়ার্মিং এর সাথে রিলেটেড না? বলেন তো, নাকি আমি আউটসাইড কথাবার্তা বলছি? রিলেটেড তো নাকি? কেউ কিছু বলে না, এই তো, হ্যাঁ সাবাস, এক্স্যাক্টলি। আমি রেলেভেন্ট শব্দ বা ফ্রেজ যত ভালোভাবে, যত কারেক্টলি, যত সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবো তত আমার মার্ক বেশি। তার মানে এই না যে মাথায় যদি এসব শব্দ না আসে তাহলে আপনার চুপ করে থাকার কোনো দরকার নেই, আপনি যা মাথায় আসে সেটাই বলেন। আপনি বলেন পিপল কাট ডাউন ট্রিজ, আইস ইজ মেল্টিং ইন দ্য নর্থ পোল অ্যান্ড সাউথ পোলস। এগুলো আপনি জানেন যে আইস ইজ মেল্টিং। আপনি বলছেন পিপল আর কাটিং ডাউন ট্রিজ, পিপল আর ইউজিং এয়ার কন্ডিশনার্স, এসিজ অ্যান্ড ফ্রিজেস, অ্যান্ড দ্যাট ইমিট আ লট অফ CFC গ্যাস। সহজ ভাষায় কথা বলেন, সেটাতেও আপনি মার্ক পাবেন। আপনার যদি ব্যান্ড 8 পাওয়ার মতো নিয়ে থাকে, আপনি ব্যান্ড 8-এ ট্রাই করবেন। যদি মনে হয় না ভাই, আমার যেটা আছে সেটা 6.5, আমার যে 5.5 সেটাকে ইমপ্রুভ করে আমি 6.57 নিতে পারলেই হয়েছে, তাহলে ওটা, কারণ আপনি 8 টার্গেট করতে গেলে এটা একটা সময়ের ব্যাপারও আছে, যে আগে থেকে আপনার ভিতরে কতটুকু আছে। সবার এই টার্গেট নিয়ে মানে টেনশন করতে হবে না, যদি চলে আসে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। বাট আপনি আপনার বেস্ট পটেনশিয়াল রিচ করার চেষ্টা করবেন। আপনার টার্গেট হচ্ছে আই উইল বিকাম মাই পার্সোনাল বেস্ট। আমি আমার নিজের সবচেয়ে ভালোটা করার চেষ্টা করব, নিজের সবচেয়ে ভালোটা হওয়ার চেষ্টা করব, শেষ। সেটা যদি 6.5 হয় আলহামদুলিল্লাহ, সেটা এনাফ। কারো যদি 8.5 হয় আলহামদুলিল্লাহ, সেটা এনাফ। বাট কখনো নিজেকে আন্ডার এস্টিমেট করবেন না এবং নিজেকে ফাঁকি দিবেন না। যেখানে পড়াশোনা করার সুযোগ আছে পড়াশোনা করবেন, ফাঁকি দিবেন না নিজেকে। আচ্ছা, ভোকাবুলারি এবং লাস্ট আমার আর 2টা পয়েন্ট আছে, আপনাদের আর বেশিক্ষণ আটকে রাখবো না, টেনশন নেই। গ্রামার, গ্রামার এটা আমরা বলি মানে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, এত কিছু দরকার নেই, গ্রামার।
আপনার গ্রামার যদি একটু ভালো থাকে ভালো, না হলে কোনো সমস্যা নেই, এগুলো সেকেন্ডারি। সবচেয়ে ইম্পর্টেন্ট এই তিনটা: ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন, এবং হচ্ছে গিয়ে ভোকাবুলারি। এই তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই তিনটা যদি ঠিক থাকে আর কিচ্ছু দেখতে হবে না। আর সেকেন্ডারি হচ্ছে গ্রামার। থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, মাথা ঘামাবেন না। লাস্ট হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহিশন। কঠিন ভাবে বোঝার দরকার নেই, সিম্পল হয়েছে ভাই। আমার আইডিয়াস আর লজিক্যাল। আমি যে আইডিয়া দিচ্ছি, আমি যে অ্যান্সার দিচ্ছি, আমার অ্যান্সারটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড ওয়েল কানেক্টেড। আমার অ্যান্সার গুলা একটা একটার সাথে সুন্দর মতন কানেক্টেড। কিরকম একটা এক্সাম্পল দিই। আপনাকে জিজ্ঞেস করছে, ডু ইউ লাইক ফাস্ট ফুড? আপনি কি ফাস্ট ফুড পছন্দ করেন? আপনি বলছেন ইয়েস। ফাস্ট ফুডস আর হার্মফুল ফর দ্য বডি, দে কজ মেনি ডিজিজেস, দ্যাটস ওয়াই আই লাইক ফাস্ট ফুড। এই অ্যান্সারটা কি লজিক্যাল হয়েছে? এই অ্যান্সারটা কি লজিক্যাল হয়েছে? যে আপনি কি ফাস্টফুড পছন্দ করেন? হ্যাঁ, আমি ফাস্টফুড পছন্দ করি, কারণ ফাস্টফুড শরীরের জন্য খুব ক্ষতিকর। এটা খাইলে অনেক অসুখ হয়, এই জন্য আমি ফাস্টফুড পছন্দ করি। এটা কি লজিক্যাল? এটা হয়েছে উল্টা। মানে এটার জন্য তো আপনার পছন্দ করার কথা না, আপনার তো হেট করার কথা। আপনি কি বললেন, পাগল নাকি আপনি? আচ্ছা, সেকেন্ড একটা অ্যান্সার দেখেন। ইয়েস, ফাস্ট ফুড causes many diseases. Fast foods, plural বলছি, cause many diseases. They are harmful for the body. না, আমি একটু চেঞ্জ করে দিই। ইয়েস, এটা হচ্ছে নো। নো, ফাস্ট ফুডস কজ মেনি ডিজিজেস, দে আর হার্মফুল ফর দ্য বডি, দ্যাটস ওয়াই আই এম নট আ ফ্যান অফ ফাস্ট ফুডস। এই অ্যান্সারটা লজিক্যাল, তাই না? আমি বলছি যে না, আমি ফাস্ট ফুড পছন্দ করি না। আমি ফাস্ট ফুড পছন্দ করি না। ফাস্ট ফুড অনেক অসুখ বিসুখ নিয়ে আসে, এটা শরীরের জন্য খারাপ। এইটা লজিক্যাল, বাট এটা কি ওয়েল কানেক্টেড? এটা কি ওয়েল কানেক্টেড? বলেন তো। খুব একটা না। ওয়েল কানেক্টেড হইতে যদি এটা এইটা আগে আসতো, এই লাইনটা যে এটা শরীরের জন্য ক্ষতিকর। কেন ক্ষতিকর? কারণ অনেক অসুখ বিসুখ ঘটায়। দেখেন, কজ এন্ড ইফেক্ট। এটা শরীরের জন্য ক্ষতিকর। কেন ক্ষতিকর? কারণ সেটা অনেক অসুখ বিসুখ ঘটায়। বুঝছেন? এহ, কি বলেন! আজকে তো মাত্র শুরু করছি আমরা, কোনো টেনশন নাই আপু। আমরা ইনশাল্লাহ যখন এক একটা ক্লাস করবো, আপনিই বলবেন যে না, আলহামদুলিল্লাহ, আমি তো আসলেই শিখতেছি, নতুন নতুন জিনিস শিখছি। আর কোনো সমস্যা নেই, আমার কোনো ভয় নেই, কিচ্ছু নেই। আপনার প্রিপারেশন যদি ভালো হয়, প্রিপারেশনের পর যদি প্র্যাকটিস ঠিক মতন করেন আপু, আপনার আপু বা ভাইরা যারা আছেন, কেউ কোথাও আটকাবেন না ইনশাল্লাহ, বলতেছি। আপনারা কোন দুঃখে আটকাবেন? আমি আপনার সাথে বাংলায় কথা বলতেছি। আমি বিদেশি, মানে 15 ভাষার 15 স্টুডেন্টকে পড়াইছি। তিনটা, মানে একে তিনটা ব্যাচ ছিল আমার। তিনটা ব্যাচে আমার, প্রত্যেকটা ব্যাচে 15 স্টুডেন্টস। 15টা স্টুডেন্ট 15টা ডিফারেন্ট দেশ থেকে আসছে। তারা যদি আমার কথা বুঝে মানে অ্যান্সার করতে পারে, আপনারা তো আরো 10 গুণ বেশি পারবেন ইনশাল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ, এই তো আপু, এই ইচ্ছে কনফিডেন্স, এই তো ভালো লাগতেছে আপনাদের ইয়া দেখে। পারবেন ইনশাল্লাহ আপু, টেনশন নেই, জাস্ট একটু দেখে, একটু সময় দেন। আর আমি এখন আপনার জন্য সহজ করতেছি। আমি স্পিকিং শুরু করছি, আমি একদম স্পিকিং টানা শেষ করব। তাহলে টানা আপনি যখন স্পিকিং পাচ্ছেন, আপনার কোনো ব্রেক নেই, আপনি প্রত্যেকটা জিনিস মাথায় গেঁথে যাবে একেবারে যে আচ্ছা এমনি করে করতেছি। আগের ক্লাসে এটা ছিল। আমরা ইনশাল্লাহ আবার পরশুদিন ক্লাস করবো, পরশুদিন তাহলে এইটা হবে। ওকে, নাইস, এখন আমি বুঝতেছি। বাট প্র্যাকটিসটা করার চেষ্টা করবেন।
যদি আপনাদের লাগে আমাকে বলবেন, আমি গ্রুপে আপনাদের গ্রুপ করে দিব, টাইম ঠিক করে দিব যে এই সময়টায় কারা কারা এই টাইমটাতে ফ্রি আছেন, তারা 3-4 জনের একটা গ্রুপ হবে। এবার আপনারা প্র্যাকটিস করবেন 1-to-1, 4 জন মিলে একসাথে। ইনশাল্লাহ, টেনশন নেই। আচ্ছা, এটা খুব একটা অর্গানাইজ হয়নি, কারণ আমরা আগের লাইন পরের লাইন হচ্ছে গিয়ে এলোমেলো করে ফেলছি। এটা সুন্দর হতো যদি বলতো দেয়ার হার, এই যে এটা ফাস্ট, এই নো, ফাস্ট ফুডস আর হার্মফুল ফর দ্য বডি, they cause many diseases. That's why I'm not a fan of fast foods. এটাও খুব একটা লজিক্যাল না। আচ্ছা, এইবার দেখেন, yes, fast foods are a thing, are a popular food trend for the younger generation. Fast foods are a popular food trend for the younger generation. As I am a student, most of my hangouts usually take place in fast food restaurants. আমি একটু অ্যাড করতে পারি, as I am a student, most of my hangouts usually take place in fast food restaurants and cafes. So, so you can say that this has become a part, an important part of my social life. এই অ্যান্সারটা কেমন? যে হ্যাঁ, ফাস্ট ফুডস আর আ পপুলার ফুড ট্রেন্ড ফর দ্য ইয়াঙ্গার জেনারেশন। ইয়াং জেনারেশনের জন্য এটা একটা খুব জনপ্রিয়, একটা পপুলার ফুড ট্রেন্ড। যেহেতু আমি একজন স্টুডেন্ট, আমার বেশিরভাগ হ্যাং আউট কোথায় হয়? ফাস্ট ফুড রেস্টুরেন্টস এবং ক্যাফেতে হয়। তো আপনি বলতে পারেন যে এটা আমার সোশ্যাল লাইফের, আমি যে সবার সাথে সোশ্যালাইজ করি সেই লাইফের একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেছে। বুঝছেন? হ্যাঁ, আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এই যে নেক্সট ক্লাসগুলোতে পার্ট 1 থেকে শুরু করবো। আগে থাকবে ইন্ট্রোডাকশন, তারপর পার্ট 1, পার্ট 2, পার্ট 3, ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস করবো তখন। আপনার প্রত্যেককে অ্যান্সার করতে হবে আপনাদেরকে। অ্যান্সার না করলে খবর আছে। ঠিক আছে? অ্যান্সার করতে হবে প্রত্যেককে। আচ্ছা, তো দেখেন, এইটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার করার তরিকা। এটাকে আমরা বলি কোহেরেন্স এন্ড কোহেশন। আমি ওই দেখছি মানুষজন এটাকে এমন ভাবে ডিসক্রাইব করে, এগুলো চিন্তা করতে গেলে মানুষ পাগল হয়ে যাবে। এগুলি কি কোহেরেন্স কোহেশন ভাই? সিম্পল কথা, আমার আইডিয়া হবে লজিক্যাল, আমি যে অ্যান্সারটা দিব, অ্যান্সারের আইডিয়া গুলো লজিক্যাল হবে, কথার সামঞ্জস্য থাকবে, এবং ওয়েল কানেক্টেড, সুন্দর, মানে কানেকশনটা সুন্দর থাকবে, ন্যাচারাল ফ্লো থাকবে। ক্লিয়ার? আচ্ছা, আমি অবশ্যই বলবো আপু, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি এই যে যেসব রেলেভেন্ট টপিক, এই কারেন্টলি যেসব টপিক বেশি আসে, সেগুলো নিয়ে আমি কথা বলবো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আলহামদুলিল্লাহ, আমরা স্পিকিং পার্ট 1, মানে স্পিকিং পার্ট 1 আমরা ওভারঅল আইএলটিএস এর স্পিকিং, যে আড্ডা, স্পিকিং কনভারসেশন, সেটা নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলছি। বুঝছেন? তো এটা আশা করি আপনাদের একদম ফার্স্ট টু লাস্ট যা যা জানার ছিল সবকিছু আমি চেষ্টা করছি আপনাদেরকে বলতে। টেস্টের কোনো কিছু নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকার কথা নেই। হ্যাঁ ভাই, রিয়েলমি X2 Pro, আপনার নাম কি? রিয়েলমি X2 Pro, হাত তুলছেন, বলেন ভাই, কি বলতে চান? আচ্ছা, আলহামদুলিল্লাহ, যাক। আচ্ছা, ভুল আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ইনশাল্লাহ। আমরা তাহলে আজকে, আরে আপনারা সবাই অনেক কষ্ট করে আছেন, এই একটা মাস আর কি আমরা হালকা পাতলা একটু একটু লাইফে তো সারা জীবন আনন্দই করছি না? এটা কি সবাই কি রাত মানে 11টার মধ্যে ঘুমায় যায় এমন মানুষ আছে নাকি? সবাই তো 12টা 1টা করি মোটামুটি। তো লাইফে তো অনেক দিনই আমরা আরামায়েশ করছি, 1টা 2টা মাস একটু থাকেন না, একসাথে একটু পড়াশোনা করি না, লাইফটা চেঞ্জ করে ফেলেন। লাইফে আর আছে কি? বেশি দিন তো নাই না? হয় দেশে থাকবেন, নাহলে বিদেশ যাবেন। মাঝখানে ব্যারিয়ারটা কি? এটাই তো আইএলস। এটা ক্লিয়ার করে ফেলেন না, ক্লিয়ার করার জন্য একটু সময় দেন না, একটু সুযোগ দেন না, আমাকে কিছু শিখাইতে দেন। গাঁজাখুরি কথাবার্তা তো ভরা মার্কেটে, তাই না? গাঁজাখুরি কথার মাঝখানে একটু ভালো কিছু শিখেন, অ্যাকচুয়ালি রিয়েল ইনফরমেশন শিখেন।
তারপর গিয়ে আমি বলছি আমার একটা ক্লাস দেখছেন না আজকে আলহামদুলিল্লাহ, এবার একটা অন্য যে কোনো কারো একটা পার্ট 1-এর ক্লাস দেখেন, স্পিকিং ক্লাস, দেখেন কি পড়াইছে। দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট আপনি করবেন যে ভাই আমি বুঝছি যেন ওরা কি পড়ায় আর মানে আমরা এখানে কি শিখতেছি। ইনশাল্লাহ তখন আপনাদের কাছে আর ইয়া মনে হবে না। জাস্ট একটু থাকেন ইনশাল্লাহ। আয় হায় কি বলে এতক্ষণ সিরিয়াস পড়ালেখা, এখন বলে একটু আড্ডা দিব। ভাই আমি দিতাম আড্ডা যদি এটা আমাদের নর্মাল সময় হইতো। এখন এমনি 12টা বেজে গেছে, আমি জানি অনেকের নামাজ কালাম বাকি আছে, অনেকে একটু ঘুমাবে, সব আবার একটু পরে আবার সেহরিতে উঠবে। এটা কষ্ট হয়ে যাবে ভাই। আজকে আমরা আড্ডাটা না দিচ্ছি, আমরা ইনশাল্লাহ ডেফিনেটলি আড্ডা দিব। আপনারা অফিসে আসতে পারেন, আমি বলছি আমি চাই প্রত্যেকটা মানুষ আপনারা অফিসে আসেন। আমি আপনাদেরকে দেখতে চাই, আপনাদের সাথে ফ্রিলি কথা বলতে চাই, আমি একটু আপনাদেরকে হেল্প করতে চাই। আপনারা সবাই আসেন, আমি একটু আপনাদেরকে মিট করতে চাই। আমি চাই প্রত্যেকটা মানুষের, অ্যাকচুয়ালি সত্যি কথা, প্রত্যেকটা মানুষ যাতে এখান থেকে স্কোর, একটা ভালো স্কোর, যেটা আপনার দরকার সেটা নিয়ে আপনি যেতে পারেন। আমি এটা চাই। আচ্ছা।